হ্যাঁ, মেঝেরানি বলো। তুই কোথায় রে? আছি তো শহরেই, কিন্তু কেন? নীলাদ্রির খুন হয়েছে। কারা যেন তাকে মেরে পল্লীর সামনে ফেলে রেখে চলে গেছে। মেজরানি, তার ওইসব বিষয়ে আমি কিছুই জানি না, কারণ তাকে আমি সেই দুপুরেই পল্লীর সামনে ছেড়ে বলেছি পল্লীতে চলে যেতে। আর হাতে তোমার জন্য 10,000 টাকার একটা খাম দিয়েছি। কিন্তু সেই খাম আর আমার হাতে আসেনি। আর নীলাদ্রিও জীবিত নয়। মেজরানি আর রানার কথা শুনে যা বোঝার বুঝে নিয়েছি, তাই মেজরানিকে ইশারা করে বললাম ফোন রাখতে। সে আমার কথা মতন ফোনটা কেটে দিল। দেখেন মেজরানি, আমার কেন জানি মনে হচ্ছে আপনার দালাল এই তার ফোনটা করেছে। সাহেব, সে এমনটা কখনোই করবে না। কারণ সে আজ বহুদিন ধরেই নীলাদ্রিকে এভাবে কাস্টমারের কাছে নিয়ে যায়। তার যদি এমনটাই করার হতো তাহলে সে বহু আগেই এমনটা করত। মেজরানি, মানুষের মাথায় ভূত চাপতে বেশি সময় লাগে না, তাই বর্তমান সন্দেহটা আমার তার উপরেই হচ্ছে। সাহেব, জানি না কে খুন করেছে, তবে খুনি সে হোক বা অন্য কেউ, কিন্তু আসল খুনির সাজা হওয়া চাই। তা তো সে অবশ্যই পাবে। তবে আরেকটা জিনিস আপনার থেকে আমার জানা আছে। কি জিনিস সাহেব? নীলাদ্রির সাথে কারোর কোনো পার্সোনাল শত্রুতা আছে বা ছিল কিনা? না সাহেব, তার সাথে কারোরই শত্রুতা নেই। কারণ সে অনেক লক্ষ্মী একটা মেয়ে ছিল। সে আমার কথা সব সময় মানত। কোনো সময় সে আমার কথা অমান্য করতো না। তার মতো লক্ষ্মী মেয়ে এই পল্লীতে আর কেউ নেই। চিন্তায় পড়ে গেলাম মেজরানির কথা শুনে। কারণ রানা নামক দালাল বলছে সে তাকে দুপুরেই পল্লীর সামনে ছেড়েছে। এদিকে মেজরানি বলছে তার সাথে কারোর কোনো শত্রুতা নেই। তাহলে নীলাদ্রিকে মারলটাকে? না, কিছু তো একটা আছে যেটা কিনা আমার চোখের আড়ালে লুকিয়ে আছে। সেই আড়ালে থাকা জিনিসটাকেই আমার খুঁজে বের করতে হবে। তবে তার জন্য পুরো পল্লীর তল্লাশি নিতে হবে। মেজরানি, আপনার পুরো পল্লীটা আমাদের তল্লাশি করতে হবে। হয়তো আপনার পল্লীতেই নীলাদ্রির মৃত্যুর রহস্য থাকতে পারে। সাহেব, আমার পল্লীতে কি করে তার মৃত্যুর রহস্য থাকবে? তার মৃত্যুটা তো আমার পল্লীর বাহিরে হয়েছে। তাও আপনার পল্লীর তল্লাশিটা আমরা নিব, কারণ ইনভেস্টিগেশনের শুরুটা ভিকটিমের সমস্ত লোকেশনেই করা হয়। সে কোথায় থাকে এবং তার লাশ যেখানে পাওয়া গেছে তার আশেপাশের সমস্ত জায়গায়। মৃত মানুষের কাছ থেকে যখন খুনির ব্যাপারে কিছুই জানা যায় না, তাই ইনভেস্টিগেশন তার বাসস্থান দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে সাহেব, আপনি আমার পল্লীর তল্লাশি নিন। তবে আশা করি আমার পল্লীতে কিছুই পাবেন না। তাও নিয়ে চলুন আপনার পল্লীতে। সাহেব চলেন। মেজরানি আমায় তার পল্লীতে নিয়ে গেল। মেজরানি আর আমার পিছু পিছু পল্লীর অনেক মেয়েই পল্লীতে এসেছে। আমি সবাইকে বারণ করলাম নিজের রুমে যেতে, তাই সবাই মেজরানির রুমে দাঁড়িয়ে আছে। মেজরানি, আপনার কোনো মেয়ে কাস্টমারের সাথে রুমে নেই তো? না সাহেব, কেউ কোনো কাস্টমারের সাথে নেই। আমার সমস্ত মেয়েই রুমের বাহিরে। কয়েকজন আপনার সামনেই দাঁড়িয়ে আছে, আর কয়েকজন লাশের সামনে। ঠিক আছে, তাহলে এই আপনারা দুজন পুরো পল্লীর তল্লাশি নিন। দুজন কনস্টেবলকে লাগিয়ে দিলাম পুরো পতিতাপল্লীর তল্লাশি নিতে। তারা আদেশ মোতাবেক কাজে লেগে গেল। আমিও আমার কাজে লেগে গেলাম। মেজরানির রুমটাকে খুঁটে খুঁটে দেখছি। মেজরানির রুমটা একদম সেন্টারে। কেউ যাতায়াত করলে তার চোখের সামনে দিয়ে করতে হয়, কারণ পল্লীর শুরুতেই তার রুম। আর রুমের ভিতর দিয়ে একটা রাস্তা, যেই রাস্তার শুরুতে কোনো দরজা নেই। আর সেখান দিয়েই কাস্টমার এবং প্রস্টিটিউটরা যাতায়াত করে। আর সেই রাস্তার ভিতরেই রুমগুলোতেই সমস্ত প্রস্টিটিউটরা থাকে। মোট কথা, কেউ তার চোখের আড়াল করে বাহিরে যেতে পারবে না। ধীরে ধীরে রাস্তাটার সামনে এগিয়ে গেলাম। তখনই দেখি একটা মেয়ে পল্লীর ভিতর থেকে মেজো রানীর রুমের দিকে হেঁটে হেঁটে আসছে। আমি চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে আছি, কিন্তু মেয়েটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। রাস্তাটা কিছুটা অন্ধকার থাকার কারণে মেয়েটা হেঁটে হেঁটে একদম আমার সামনে আলোর ভিড়ে চলে আসলো। মেয়েটাকে এবার স্পষ্ট দেখা যাচ্ছে। আমার নজর সর্বপ্রথম তার চেহারার দিকে পড়ল। মেয়েটার চেহারায় নজর পড়তে আমার মাথা ঘুরতে শুরু করলো, কারণ মেয়েটাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে আমার মানুষ মনে হচ্ছে না। তাকে দেখে আমার ভিন্ন জাতি মনে হচ্ছে। মনে হচ্ছে যেন সে কোনো ভিন গ্রহ থেকে পালিয়ে এসেছে, কারণ এত সুন্দরী নারী আমি আমার জীবনে কোনো দিনও দেখিনি। হরিণের মতন বড় বড় চোখ, ধবধবে সাদা গায়ের রং,
এক কথায় হুড়পড়ি যাকে বলে, তার অবিকল রূপ সে। তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি, কিন্তু মনের মধ্যে খালি একটা জিনিসই বাড়ি খাচ্ছে। যে মানুষ রূপী পরি এই নষ্ট নগরীতে কি করছে, তাকে নিয়ে মনের ভিতরে তুফান বইছে। তখনই সে আমার একদম সামনে এসে তার হাতের আঙুল আমার ঠোঁটে ছুঁয়ে দিল, আর আমি তার ছোঁয়াতে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন নিজেকে আবিষ্কার করলাম খাটের উপরে। আমি খাটের উপরে শুয়ে আছি, আর আমার আশেপাশে অনেক মানুষজন। পল্লীর সবাই আমার সামনে এসে ভিড় জমিয়েছে। তার মধ্যে সেই মেয়েটা এবং আমার দুজন কনস্টেবলও আছে। আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে একজন কনস্টেবল বলে, স্যার, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। স্যার, আমরা তো ব্যাপক ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে নিয়ে। আরে ভয়ের কিছু নেই, হঠাৎ মাথায় চক্কর আসায় নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি, তাই বেহুশ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন ঠিক আছি আমি। আচ্ছা, তোমরা পল্লীতে কোনো কিছু পেয়েছো কি? না স্যার, কিছুই হাতে পাইনি। আচ্ছা, আমাকে একটু উঠে বসতে সাহায্য করো, আর একজন মেজরানিকে গিয়ে ডাক দাও। একজন কনস্টেবল মেজরানিকে ডাকতে চলে গেল, আরেকজন আমায় ধরে শোয়া থেকে উঠে বসতে সাহায্য করলো। আমি উঠে বসতেই মেজরানি রুমে আসে। সাহেব, ঠিক আছে তো আপনি? আমি ঠিক আছি। আচ্ছা, এই মেয়েটা এখানে কি করছে, যার হাতের ছোঁয়ায় আমি অজ্ঞান হয়েছি? তার দিকে আঙুল ইশারা করে মেজরানিকে জিজ্ঞেস করলাম। সাহেব, সে আমার এখানেরই মেয়ে, কিন্তু কি হয়েছে স্যার? তাকে দেখে তো কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে সে এসব কাজ করে, কারণ তার চেহারার ধাঁচ ধরন অনেকটা ভিন্ন। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক ভদ্র ফ্যামিলির একটা মেয়ে। সাহেব, এই মেয়ের জীবন কাহিনী অনেক লম্বা। সে কোনো এক কারণে এই পথে এসেছিল মানে বুঝলাম না, সে কি এখন কাজ করে না নাকি? সাহেব, বাদ দিন না এখন এসব কথা। আপনি আপনার শরীর নিয়ে চিন্তা করেন প্লিজ। এমনিতেই আপনার শরীরটা ভালো না, তার উপরে আর প্রেশার নিয়েন না। সাহেব, আপনি বাসায় গিয়ে রেস্ট নেন। বাসায় চলে যাব। তারপর বিছানা থেকে উঠে বসলাম, আর কনস্টেবলকে বললাম নীলাদ্রির লাশটাকে গাড়ি এনে ময়না তদন্তের জন্য পাঠাতে। কনস্টেবল লাশবাহী গাড়িকে ফোন করে খবর দিল, কিন্তু আমার নজর এখনো সেই মেয়েটার দিকে। আমার কেন জানি মেয়েটাকে নিয়ে চরম খটকা লাগছে, কারণ এইরকম মেয়ে সমস্ত শহর খুঁজলেও একটা পাওয়া যাবে কিনা সন্দেহের বীজ মনে নিয়ে পল্লী থেকে বেরিয়ে আসলাম। মেজরানিও আমার সাথে সাথে পল্লী থেকে নেমে আসলো। যা বুঝলাম, মেজরানির সাথে কয়েকটা মেয়ে অল টাইম লেগে থাকে। মেজরানি আর তার সাথে কয়েকজন মেয়ে এসে আমায় গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। মেজরানি বাদে বাকি মেয়েদের মধ্যে সেই সুন্দরী মেয়েটাও আছে, কিন্তু সে কোনো কথা বলছে না। আমি এখনো সেই মেয়েটার দিকে তাকিয়ে আছি। তখনই মেজরানি বলে উঠল, সাহেব, জলদি নীলাদ্রির খুনিকে পাকড়াও করবেন, কারণ বেটা অনেক বড় লস করে দিয়েছে আমার। সেটা তো অবশ্যই করব। তারপর গাড়ি স্টার্ট করে চলে আসলাম, একজন কনস্টেবলকে সাথে নিয়ে চলে আসলাম। অন্য আরেকজন কনস্টেবল যে ছিল, সে লাশবাহী গাড়ির সাথে যাবে। গাড়ি বর্তমানে আমি ড্রাইভ করছি। গাড়ি টেনে কনস্টেবলকে থানায় নামিয়ে দিলাম। পরে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গাড়ি ড্রাইভ করছি, কিন্তু আমার মনের মধ্যে সেই মেয়েটার চিত্র ছবি ভাসছে। মেয়েটাকে নিয়ে ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই মধুমিতা এসে দরজা খুলে দিল। সবাই ভাবছেন মধুমিতাটা কে আবার? তাহলে আসুন মধুমিতাকে পরিচয় করিয়ে দেই আপনাদের সাথে। মধুমিতা হলো আমার বিয়ে করা বউ, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বর্তমানে তার সাথে দাম্পত্য জীবন আমার একদম জাতা অবস্থায় আছে। দুজনের সম্পর্ক ভালো নেই, তাই সে তার মতন দরজা খুলে রুমে চলে গেল, আর আমিও চুপচাপ কথা না বলে রুমে চলে আসলাম। রুমে আসতেই সে কোনো কথা বলা ছাড়া আমার ইউনিফর্ম খুলতে আরম্ভ করলো, যেটা সে রোজ করে। আমি বাড়ি আসলেই সে আমার গা থেকে ইউনিফর্ম খুলে, আবার আমি যখন ডিউটিতে যাই তখন সে আমার ইউনিফর্ম আর সমস্ত যাবতীয় জিনিসপত্র খাটের উপরে আগ থেকেই সাজিয়ে রাখে। তবে সে কোনো ধরনের কথা বলে না আমার সাথে। তবে হ্যাঁ, একদম যে বলে না তা না, কথা বলে, তবে সেটা প্রয়োজন মতন। আর আমিও তাকে এসব বিষয় নিয়ে প্যারা দেই না, কারণ জোর করে সব করা গেলেও সংসার করা যায় না, তাই তাকে তার হালতেই ছেড়ে দিয়েছি। আর সময়ের উপরে আশা করে বসে আছি সে ঠিক হয়ে যাওয়ার। সবাই হয়তো ভাবছেন দুজনের মধ্যে সমস্যাটা কি নিয়ে, সেটা সামনেই সবাই জানতে পারবেন। আমি চুপচাপ বিছানায় বসে আছি। মধুমিতা আমার ইউনিফর্ম খুলে হ্যাঙ্গারে টানিয়ে দিল।
তারপর সে আমার কাছে এসে বলে, ডাইনিং টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করছি, নিজেকে রিল্যাক্স করে খেতে আসো তুমি। মধুমিতা আমায় খাবারের কথা বলেই নিচে চলে গেল। সে নিচে যেতেই আমি কয়েক মিনিটের জন্য বিছানায় গা এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ভাবছি আমি আকাশ কি ছিলাম আর কি হয়ে গিয়েছি। ছাত্র জীবন আর মধুমিতার সাথে রিলেশনের শুরুর দিকটা কতটা সুন্দর ছিল আমাদের, কিন্তু যখন তার সাথে বিয়ে হয় তারপরে আমাদের সম্পর্কটা একদম নষ্ট হয়ে যায়। অবশ্য সেটা এমনি এমনি হয়নি, এক বিশাল ঘূর্ণিঝড় এসে আমাদের সম্পর্কটাকে ফাটল ধরিয়ে দিয়েছে। যেই সম্পর্কের ফাটল আমি এখনো জোড়া দিতে পারিনি, আর দিবই বা কি করে। চাকরির জন্য মধুমিতাকে সময় দিতে পারি না, তাই সে আরও পাল্টে যাচ্ছে। এসব নিয়ে ভাবছিলাম, তখনই মনে পড়ল মধুমিতা নিচে খাবার নিয়ে আমার জন্য ওয়েট করছে। তাই ভাবনা চিন্তা বাদ দিয়ে চটজলতি নিচে চলে গেলাম। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। নিচে গিয়ে দেখি মধুমিতা খাবার নিয়ে বসে আছে। কি হলো, খাওয়া শুরু করো নিজে? পাশে কেউ না থাকলে খাবার খেতে পারি না, সেটা কি আজ আবার নতুন করে বলতে হবে নাকি তোমায়? ও সরি। খাবার প্লেটে বেড়ে নাও। মধুমিতার কথা মতন খাবার প্লেটে বেড়ে নিয়ে বসে আছি। তখনই সে খাবারের একটা লোকমা এনে আমার মুখের সামনে ধরলো, যেটা তার রোজের রুটিন। আমি খাবার খেতে বসলেই সে খাবারের প্রথম লোকমাটা তার হাত দিয়ে আমায় খাইয়ে দেয়, কিন্তু আজ কিছুটা ব্যতিক্রম ঘটল। সে প্রথম লোকমা খাইয়ে দিয়ে সেকেন্ড আরেকটা লোকমা এনে আমার মুখের সামনে ধরলো। তার আচরণে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, হঠাৎ এক লোকমার জায়গায় দুই লোকমা খাইয়ে দিচ্ছ যে? আজ পুরো খাবারটাই তোমাকে আমি খাইয়ে দিব বলে নিয়ত করেছি, আর তোমার বাড়া খাবারগুলো আমি খেয়ে নেব। মধুমিতার কথা শুনে বুঝতে বাকি নেই যে সে আজ কিছু বলতে চায় আমার কাছে, কারণ সে সেদিনই আমায় পুরো খাবার খাইয়ে দেয়। যেদিন তার কিছু বলার থাকে আমাকে। মধুমিতা কি বলবে বলো? বাসায় বোরিং লাগছে, আগামীকাল আমায় বাইরে কোথাও ঘুরতে নিয়ে চলো। এই শহরে এসেছি আজ 2 মাস, কিন্তু কোথাও বের হওয়া হয়নি, তাই আগামীকাল একটু ঘুরতে যেতে চাই। তোমার যদি সময় হয় আগামীকাল আমায় নিয়ে একটু ঘুরতে বের হও, দুজনে মিলে কিছুটা ঘোরাঘুরি করব, আর দুপুরের খাবারটা বাইরে খাবো। ঠিক আছে, আমি আগামীকাল সকালে তোমায় নিয়ে ঘুরতে বের হব। তার চাহিদা পূরণের শর্ত দিলাম, কিন্তু সে আমার কথার প্রত্যুত্তরে কিছুই বলল না। চুপচাপ তার প্লেটের সমস্ত খাবার আমার পেটে ঠুসে দিল। খাবার দাবার খেয়ে বিছানায় এসে শুয়ে আছি, তখনই পল্লীর সেই মেয়েটার কথা মনে পড়ল। মেয়েটাকে নিয়ে ভাবনা চিন্তায় বিভোর হয়ে গেলাম। এর মাঝে মধুমিতা কখন যে এসে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে তা ঠিক বলতে পারবো না। আমি মেয়েটার খেয়াল নিয়ে হারিয়ে গিয়েছি অন্য এক দুনিয়ায়, অথচ বুকে নিয়ে রেখেছি নিজের ভালোবাসার মানুষকে, কিন্তু ভিতরে ভিতরে কল্পনা করছি অন্য এক নারীকে নিয়ে। বাহ, কি সুন্দর প্রতারণা! বুকের উপরের প্রান্তে একজন, বুকের ভিতরের প্রান্তে সেই সুন্দরী পতিতা নারী। নিজের অজান্তেই সেই মেয়েটাকে নিয়ে ভাবছি। তবে এটা আমার জানা যে আমার বুকের পরতে শুয়ে আছে আমার স্ত্রী। আমার চিন্তাভাবনা তাকে নিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি ভাবছি অন্য কাউকে নিয়ে। কিন্তু সত্যি বলতে এতে আমার কোনো হাত নেই। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি মধুমিতা আমার বুকে শুয়ে আছে, কিন্তু আমার খেয়ালটাকে সেই মেয়েটা কাবু করে নিয়েছে। মধুমিতার উপস্থিতিতেও তাকে আমার কাছে ভ্রম বানিয়ে দিয়ে সেই মেয়েটা আমার মনের কল্পনার জগতে বিরাজ করছে। আমি অনিচ্ছা সত্ত্বেও কেন জানি তাকে নিয়ে ভাবছি। এদিকে মধুমিতাকে নিজের বুকে শুয়ে থাকতে দেখেও মাতালের মতন সেই মেয়ের ভাবনা চিন্তায় বিভোর আমি। মধুমিতা যে আমার বুকে, সেটা নিজের চোখে দেখেও কল্পনার জগৎ থেকে ফিরে আসতে পারছি না। সেই মেয়ে আমায় তার মায়া দিয়ে কল্পনার জগতে বেঁধে ফেলেছে। কল্পনার প্রহর কাটে রাতের ঠিক 3টা বাজে, যখন মধুমিতা আমায় ডাক দেয় ওয়াশরুম যাওয়ার জন্য। মধুমিতার ডাকে আমার কল্পনার ঘোর কেটেছে। মধুমিতাকে ওয়াশরুমে নিয়ে গেলাম, পরে সেখান থেকে এসে চুপচাপ ঘুমিয়ে পড়েছি। মাথা থেকে যেন পাহাড় সমান বোঝা নেমেছে। সত্যি বলতে অনেকটা হালকা লাগছে মাথাটা এখন। তারপর ঘুম এসে আমায় ঘিরে ধরলো। তবে ঘুমানোর আগে সিদ্ধান্ত নিলাম যে সেই মেয়ের সাথে আমি পার্সোনালি একটু দেখা করব। পরের দিন সকালবেলায় মধুমিতাকে নিয়ে ঘুরতে বের হলাম। দুজন মিলে অনেক জায়গায় ঘুরেছি, তবে দুজনের ঘোরাটা ভিন্ন ছিল। সে তার মতন চুপচাপ সমস্ত কিছু উপভোগ করেছে, আর আমি আমার মতো নীরব ছিলাম। দরকার ছাড়া
কেউ কারোর সাথে কোনো ধরনের কথা বলিনি। দুপুরে দুজন মিলে একটা রেস্টুরেন্টে খেতে বসলাম। খাওয়া দাওয়ার পর প্ল্যান হচ্ছে বাড়ি যাব। সেই প্ল্যান মোতাবেক খেয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু তখনই থানা থেকে ফোন এলো। তাই মধুমিতাকে বললাম, মধুমিতা তুমি একটু গিয়ে গাড়ির সামনে দাঁড়াও, থানা থেকে কেন জানি ফোন দিয়েছে, আমি একটু কথা বলে আসছি। ঠিক আছে। আমি ফোন রিসিভ করে রেস্টুরেন্টের একটু সাইডে চলে আসলাম, আর মধুমিতা চলে গেল গাড়ির কাছে। আমি কথাবার্তা শেষ করে গাড়ির দিকে এগিয়ে গেলাম। তখনই দেখি এক বুড়ি মহিলা মধুমিতার হাত চেপে ধরে তাকে জিজ্ঞেস করছে, তুমি মধুমিতা না? আমি মধুমিতা। কিন্তু কেন? তোমার ছেলে মরেনি, তোমার ছেলে এখনো জীবিত। তোমার ছেলের সাথে আমার কথা হয়েছে। তোমার ছেলের নাম সায়ান না? আমার ছেলের নাম সায়ান। কিন্তু আপনি তার ব্যাপারে কি করে জানেন? আরে মেয়ে, আমি সব কিছুই জানি। তাহলে বলেন, আমার ছেলে কোথায়, আর সে এখন কি করছে, আর কোন হালাতে আছে? দেখতে চাও তুমি তোমার ছেলে কোথায় আছে এখন? আমি দেখতে চাই আমার ছেলেকে। আমি কথা বলতে চাই আমার ছেলের সাথে। সমস্ত কিছুই দূর থেকে আকাশ দেখছিল, কিন্তু সেই বুড়ি মহিলার শেষের কয়েকটা কথা শুনে চরম রেগে যায়। কারণ তার দাম্পত্য জীবন সুখী না হওয়ার কারণ এই হচ্ছে তার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর থেকে মধুমিতার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, যার কারণেই তাদের মাঝে ফাটলটা আসে। আকাশ চায় তার ছেলের সমস্ত স্মৃতি মধুমিতার মাথা থেকে সরিয়ে দিতে, কিন্তু সে তার ছেলেকে ভুলতেই চায় না। এটা নিয়েই তাদের মাঝে সমস্ত দ্বন্দ্ব। কিন্তু তার উপরে এই বুড়ি মহিলাটা তার ছেলের কথা মধুমিতাকে মনে করিয়ে দিয়ে তাকে আরও দুর্বল বানিয়ে দিচ্ছে। তাই সে দৌড়ে এসে বুড়ি মহিলার হাত থেকে মধুমিতার হাত ছাড়িয়ে নেয়। তারপর কোমর থেকে পিস্তল বের করে সেই বুড়ি মহিলাকে বলে, আমার বউকে উল্টাপাল্টা কথা বলে বোকা বানানোর চেষ্টা করলে তোর প্রাণ নিয়ে নিব আমি। সোজা চলে যায় এখান থেকে, না হয় মারা পড়বি আমার হাতে। আমায় পিস্তল দিয়ে তাড়িয়ে দিলেই কিন্তু সব কিছু মিটবে না। সেটা সত্য, সেটাই সত্যই। তোমাদের ছেলে এখনো জীবিত, আর সে তোমাদের আশপাশেই আছে। সে চায় তোমাদের সাথে কথা বলতে, তাই সে আমায় তোমাদের কাছে পাঠিয়েছে। বুড়ি মহিলার কথা শুনে মধুমিতা কান্না করে দেয়, কিন্তু অন্যদিকে আকাশের আরও রাগ উঠে যায়। তাই সে পিস্তলটা সেই বুড়ি মহিলার দিকে ঘুরিয়ে ট্রিগারটা চেপে দেয়, যার কারণে পিস্তল থেকে বুলেট বের হয়ে 2 ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকা বুড়ি মহিলাটার দিকে তীব্র গতিতে এগিয়ে যায়। কিন্তু বুলেটটা বুড়ি মহিলার কপালের সামনে থেকে আশ্চর্যজনকভাবে ঘুরে গিয়ে একটা গাছের সাথে লাগে। এই দৃশ্য দেখে আকাশ চোখ বড় বড় করে বুড়ি মহিলাটার দিকে তাকিয়ে থাকে, কারণ এই আশ্চর্যজনক দৃশ্যটা দেখার জন্য আকাশ মোটেও প্রস্তুত ছিল না। যেখানে গুলির বুলেট সেই মহিলার কপাল ছেদ করে তার মস্তিষ্কে ঢুকে যাওয়ার কথা ছিল, সেখানে বুলেট তার কপালের সামনে থেকে আশ্চর্যজনকভাবে টার্ন নিয়ে নেয়। আকাশ হতবাক হয়ে সেই মহিলার দিকে তাকিয়ে আছে। তখনই সেই বুড়ি মহিলাটা মৃদু একটা হাসি দিয়ে লাঠি ভর করতে করতে সেখান থেকে চলে যায়। কি হচ্ছে কিছুই যেন বুঝে উঠতে পারছি না। কে ছিল সেই বুড়ি মহিলাটা, আর কি করে গুলির বুলেট তার কপালে না লেগে ইউটার্ন নিল? মাথা জ্যাম খেয়ে যাচ্ছে পুরো বুড়ি মহিলাটার আচরণে। না, এখানে আর থাকা যাবে না, না হয় আরো হাইপার হয়ে যাবে মস্তিষ্ক। এই মধুমিতা, বাসায় চলো। মহিলাটা কি সব বলছিল আকাশ? আরে সেসব উল্টাপাল্টা বকবক করেছে, তুমি তার কথা কানে নিও না। এবার চলো, আমরা এখন বাড়ি যাব। চলো। মধুমিতাকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর দুজনে ফ্রেশ হয়ে নিলাম। পরে মধুমিতা শুতে চলে গেল, আর আমি পেপার নিয়ে চেয়ারে বসে পড়তে শুরু করলাম। পেপার পড়ছি, হুট করে দেখি পেপারের মধ্যে থাকা সমস্ত লেখা কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। এক পর্যায়ে সমস্ত লেখা মুছে গিয়ে পেপারটা পুরো সাদা কাগজের মতন হয়ে গেল। আমি চোখ বড় বড় করে পেপারের দিকে তাকিয়ে আছি। ঠিক সেই সময় হুট করে সেই সাদা পেপারের মধ্যে বুড়ি মহিলাটার ছবি ভেসে উঠল। এই দৃশ্য দেখে আমার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। তখনই পেপারের মধ্যে ভেসে ওঠা বুড়ি মহিলার আকৃতিটা কথা বলে ওঠে, তোদের ছেলে মরে নাই, তোদের ছেলে এখনো জীবিত। তোরা স্বামী স্ত্রী দুজনেই তাড়াতাড়ি তোদের ছেলের সাথে যোগাযোগ কর। আকাশ এতটা সময় ঘাবড়ে থাকলেও এবার তার রাগ উঠে যায়,
কারণ সে তার ছেলের মৃত্যুর নিজের চোখের সামনে দেখেছে। আর এই বুড়ি মহিলা বলেছে তার ছেলে মরে নাই। তাই সে তেড়ে ফুড়ে পেপারটাকে ছিঁড়ে ফেলে। তারপর গিয়ে রাগে ফোপাতে ফোপাতে মধুমিতার পাশে গিয়ে শুয়ে পড়ে। তারপর সে শুয়ে শুয়ে ভাবতে থাকে যে তার হাত থেকে কি করে সেই মহিলা বেঁচে গেল। তার ছেলের ব্যাপারে সেই বুড়ি মহিলা জানে, যেটা তারা বাদে আর কেউ জানে না। সেটা নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হলো তার চালানো গুলি কি করে মিস হলো সেটা নিয়ে। আকাশ এসব নিয়ে ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যেই তার ঘুম চলে আসে। অন্যদিকে মধুমিতা এখনও ঘুমায়নি। সে চোখ বন্ধ করে সেই বুড়ি মহিলাটার কথাগুলো মনে পড়তে থাকে। তখনই দরজায় কেউ বেল বাজায়। মধুমিতা বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলে। সে দরজা খুলতে দেখতে পায় সেই বুড়ি মহিলাটা তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই, আপনি এখানে কি করছেন? মা, সাথে তোমাদের কথা বলে দিতে এসেছি। কিন্তু আমার স্বামী তো বলল আপনি সব উল্টোপাল্টা বলছেন। তোমার স্বামীর ট্রিটমেন্ট প্রয়োজন, কারণ তার বিশ্বাসের কমতি আছে। আমি আপনার কথা কি করে বিশ্বাস করব? দেখো মা, আমার কোনো স্বার্থ নেই তোমাদের সাথে উল্টোপাল্টা কিছু করে, আর তাছাড়া আমার বাজে কিছু করার বয়সও নেই যে আমি তোমাদের ক্ষতি করব। আমি এখানে এসেছি তোমার উপকার করতে, তোমার ছেলের সাথে তোমার কথা বলিয়ে দিতে। আপনি কি সত্যি আমার ছেলের সাথে কথা বলিয়ে দিতে পারবেন? পারবো। তাহলে এখন বলিয়ে দিন। তোমার ঘরে আলাদা কোনো রুম আছে? হুম। সেখানে আমায় নিয়ে চলো। তারপর একটা মোমবাতি আর সাথে খাতা আর একটা কলম আনবে। ঠিক আছে। মধুমিতা বুড়ি মহিলাটাকে অন্য একটা রুমে নিয়ে যায়। তারপর তার কথা মতন সব কিছু নিয়ে যায়, সে রুমে যায়। অন্যদিকে আকাশ এখনও ঘুম। মাগরিবের নামাজ শেষ হয়ে আরও কিছুটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। সমস্ত আকাশের রাতের আধারে অন্ধকার হয়ে আছে। এদিকে ঘন্টা খানিক ধরে বুড়ি মহিলাটা মোমবাতি জ্বালিয়ে কে যেন একটা করছে। আর মধুমিতা বসে বসে ঘন্টা খানিক ধরে বুড়ি মহিলাটার কাজকর্ম দেখছে। তখনই বুড়ি মহিলাটা মধুমিতাকে বলে, তুমি কি তোমার ছেলের সাথে কথা বলার জন্য তৈরি? আমি তৈরি। তাহলে এক নজরে আমার হাতের কলমের দিকে তাকিয়ে থাকবে, চোখের পলক খেলাবে না, ঠিক? কিন্তু নজর অন্যদিকে ঘোরাবে না। আমি মন্ত্র পড়ছি, তুমি আমার হাতের দিকে ফোকাস করো। বুড়ি মহিলাটা উপরের দিকে তাকিয়ে মন্ত্র পড়তে আরম্ভ করে। আর মধুমিতা তার কথা মতন তার হাতের কলমটার দিকে তাকিয়ে আছে। তখনই মধুমিতা দেখতে পায় বুড়ি মহিলার হাতের কলমটা আপনা আপনি নড়াচড়া করছে, আর তার এনে দেওয়া খাতাটার উপর কিছু একটা দ্রুতভাবে লিখছে। মধুমিতা কলমের থেকে নজর সরিয়ে খাতাটার দিকে নজর দেয়। তখনই বুড়ি মহিলাটা এক হাত দিয়ে মধুমিতার হাত চেপে ধরে, যার ফলে মধুমিতা ঘাবড়ে যায়। এই মেয়ে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাই তোমার হাত ধরে আমি আবার সংযোগ করলাম। সো তুমি এবার লেখাগুলো পড়ো, আর আমি আবারও মন্ত্র পড়ে তার বাকি কথাগুলো জানার চেষ্টা করি। বুড়ি মহিলার এক হাত কলমের ওপরে, অন্য হাত দিয়ে মধুমিতাকে ধরে রেখেছে। তার উপরে বুড়ি মহিলা তার মাথা উপরের দিকে করে রেখেছে। এসব দেখে মধুমিতা বিশ্বাস করতে বাধ্য হয় বুড়ি মহিলার সমস্ত কথা। কারণ একটা মানুষ উপরের দিকে তাকিয়ে না দেখে সিরিয়াল বাই সিরিয়াল কিছু লিখতে পারে না। তার উপরে লেখার মাঝে কোনো ভুল নেই বুড়ি মহিলার, তাই সেগুলো বিশ্বাসের সহিত পড়তে থাকে। প্রথম লাইনের লেখা, মাম্মাম কেমন আছো? প্লিজ তোমরা আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। আমার এখানে একা একা ভালো লাগে না। প্লিজ মাম্মাম, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। মধুমিতা তার ছেলের এমন ধারা কথা শুনে কান্না করে দেয়। সে কান্না করতে করতে তার ছেলেকে বলে, বাবাই, আমি তোমাকে অতি শীঘ্রই সেখান থেকে নিয়ে আসবো। এদিকে মধুমিতার কান্নার আওয়াজ শুনে আকাশের ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি দৌড়ে মধুমিতার যেই রুমে আসে সেই রুমে আসে। সে মধুমিতার রুমটাতে এসে দেখতে পায় সেই বুড়ি মহিলাটা আর মধুমিতা একসাথে বসে আছে, আর তারা বসে বসে কি জানি করছিল। তাই সে মধুমিতাকে জিজ্ঞাসা করে, মধুমিতা, কি করছো তোমরা এখানে? আমি আমাদের ছেলের সাথে কথা বলছি। এই যে ওনাকে দেখছো, উনি আমায় আমাদের ছেলের সাথে কথা বলিয়ে দিয়েছে। আকাশের চরম রাগ উঠে যায় মধুমিতার কথা শুনে। তাই সে এক টান দিয়ে মধুমিতাকে বসা থেকে উঠিয়ে ফেলে। তারপর তার চুলের মুঠি ধরে চেপে ধরে বলতে থাকে, আমাদের ছেলে মরে গেছে। তার মৃত্যু তোর আর আমার চোখের সামনে হয়েছে। তারপরেও তুই কোন রেস ধরে এমন পাগলামোটা করছিস? আকাশ, আমি সত্যিই আমাদের ছেলের সাথে কথা বলেছি। এই রাগ তোর সত্যি টত্যি? তুই এই জীবনে কোনোদিনও শুনেছিস
যে কেউ মরা মানুষের সাথে কথা বলেছে? মধুমিতা এবার চুপ হয়ে যায়। তখনই বুড়ি মহিলা বলে ওঠে, মধুমিতা, তোমার স্বামীর ট্রিটমেন্ট করাও। সে হয়তো চায় না তুমি তোমার ছেলের সাথে কথা বলো, তাই সে এমন করছে। না, হয়তো তুমি নিজেই জানো যে তুমি তোমার ছেলের সাথে কথা বলছো কি বলছো না, কিন্তু তোমার স্বামীর বিশ্বাসের সমস্যা আছে। তোমার স্বামী সব কিছুই বিগড়ে দিবে, দেখে নিও তুমি, যার ফলে তোমার ছেলে আর কোনোদিন তোমার সাথে কথা বলবে না। সেই বুড়ি মহিলার কথা শুনে মধুমিতা কান্না করে দেয়। কিন্তু এদিকে আকাশ আগুনের ফুলকির মতো রাগ জ্বলে ওঠে। তাই সে কিছু না ভেবেই বুড়ি মহিলার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর চেঁচিয়ে বলতে আরম্ভ করে, কুটনি বুড়ি, তোকে যেন এই বাড়ির আশেপাশেও আর কোনোদিন আমি না দেখি, না হয় কিন্তু তোর অবস্থা কি যে করব আমি, তা আমার নিজেরও ধারণার বাইরে। আকাশের হাতে থাপ্পড় খেয়ে বুড়ি মহিলা গালে হাত দিয়ে চুপচাপ বাসা থেকে বেরিয়ে যায়। বুড়ি মহিলা বাসা থেকে বের হতেই আকাশ নিজেকে সামলে নেয়। পরে মধুমিতার কপালে চুমু দিয়ে তাকে কোলে উঠিয়ে নিজের রুমে নিয়ে আসে। তারপর তাকে বোঝাতে শুরু করে, মধুমিতা, তুমি সেই মহিলার ফাঁদে একদম পা দিবে না, কারণ এই পৃথিবীতে মৃত মানুষের সাথে কন্ট্যাক্ট করবে এমন অদম্য শক্তির অধিকারী এখনো কেউ হয়নি। তাই সে পাগল মহিলার কথাই তুমি একদম কান দিবে না। সে কোনো একটা বাজে মাকসাদ নিয়ে আমাদের আশেপাশে ঘুরঘুর করছে। দেখি এবার চোখের পানিটা মুছো। মধুমিতা আকাশের কথার কোনো জবাব না দিয়ে এখনো চোখের পানি ফেলছে। আরে পাগলি, এখনো কান্না করার কি আছে? দেখি আমি চোখ মুছে দিচ্ছি। নিজের হাতে মেয়েটার চোখের পানি মুছে দিলাম। আচ্ছা শোনো, আমি বাহির থেকে খাবার আনতে যাচ্ছি, তুমি দরজা লাগিয়ে বসে থাকো। আজ বাহিরের খাবার খেয়েই রাত কাটাবো। খামোখা তোমার আর কষ্ট করে চুলার দুয়ারে যেতে হবে না। তারপর মধুমিতাকে বাসায় রেখে বাহির থেকে খাবার আনতে চলে গেলাম। খাবার কিনে যখনই বাড়ি ফিরবো তখনই থানা থেকে ফোন দিয়ে বলল, আবারও পল্লীর সামনে একটা মার্ডার হয়েছে, তাড়াতাড়ি থানায় যেতে হবে আমাকে। মরার এই ডিউটি যেন এই জন্মে আর শেষ হবে না। তাড়াতাড়ি খাবার নিয়ে বাসায় চলে গেলাম। পরে খাবারগুলো রেখে মধুমিতাকে বললাম খেয়ে নিতে, আর আমার খাবারটা আমি এসে খাবো। তারপর থানার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। থানায় আসতে একজন ইনফর্ম করলো, সামনে আরেকটা মার্ডার হয়েছে। লোকেশনে কেউ গিয়েছে? না স্যার। ঠিক আছে, গাড়ি বের করো। তারপর কনস্টেবল গাড়ি বের করলো, আর সাথে আরও দুইজনকে নিয়ে পল্লীর সামনে চলে গেলাম। সেখানে যেতেই দেখি অনেক মানুষের ভিড় লেগেছে। আগের বারের মতন পল্লীর সকল মেয়েরাই পল্লী থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তারা সবাই রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে, কারণ এবারের ঘটনাটা একটু লোকালয়ে ঘটেছে। তাই পল্লীর মেয়েরে নিজের পল্লীর সীমানায় দাঁড়িয়ে আছে। এদিকে আমি সেখানে পৌঁছে একজনকে জিজ্ঞেস করলাম লাশ কোথায় আর কিভাবে মার্ডার করা হয়েছে তাকে। তখনই সে আমায় আঙুল দিয়ে উপরে একটা গাছের দিকে ইশারা করে দেখিয়ে দিল। আমি উপরের দিকে তাকাতেই দেখি একটা বাইক সহ একটা মানুষকে কে যেন মেরে গাছের উপরে ঝুলিয়ে রেখেছে। এই দৃশ্য দেখে ব্যাপকভাবে একটা শক খেলাম। মানুষকে খুন করা ছিল, ব্যাস খুন করেছে, কিন্তু বাইককে টাঙিয়ে রাখার কি আছে? সে কার কি ক্ষতি করেছে এসব নিয়ে ভাবছিলাম। তখনই গাছের উপর থেকে লাশটা এসে সোজা আমার গায়ের উপরে পড়লো, আর আমি সাথে সাথে কয়েক কদম পিছিয়ে সরে গেলাম। তারপরেও লাশের হাতটা আমার গায়ের সাথে ছোঁয়া লেগে মাটিতে আছড়ে পড়েছে, কিন্তু বাইকটা এখনো গাছের উপরে লটকে আছে। সবাইকে সাইড করে দিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি দেখেননি উনাকে মেরে গাছের সাথে লটকানোর সময়? জি সাহেব, আমি দেখেছি। আপনি এদিকে আসেন, তারপর সমস্ত কিছু বিস্তারিত বলেন। লোকটা আকাশের কাছে এসে তাকে বলে, সাহেব, কে করেছে আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। আপনি বলেন দেখি আগে। সাহেব, এই মানুষকে কেউ মারেনি। আমি আর আমার কয়েকজন কাজের সাথী ওই যে পাশের জায়গাটায় বসে কথা বলছিলাম, তখনই এই লোক অনেক জোরে গাড়ি টেনে আসে, কিন্তু হঠাৎ করেই যেই গাছে তার লাশ ঝুলে আছে তার সামনেই আসতেই গাড়ি অনেক জোরে লাফ দিয়ে হাওয়ায় ভাসতে থাকে। পরে সে গাছের ডালের সাথে গিয়ে বাড়ি খায় আর গাছের ওপরেই আটকে থাকে, সাথে তার হোন্ডাও গিয়ে গাছের সাথে আটকায়। এই যে মিয়া, আমাকে কি আপনার পাগল মনে হয় যে একটা কাহিনী বানিয়ে বলবেন আর তা আমি বিশ্বাস করব? কিভাবে একটা মানুষের গাড়ি আশ্চর্যজনকভাবে লাফ দিয়ে এতটুকু উপরে উঠতে পারে যেখানে রাস্তার মাঝে কিছুই নেই? সাহেব, এমনটাই হয়েছে। আপনার বিশ্বাস না হলে আমার সাথে যারা ছিল তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। ডাকেন তাদেরকে। লোকটা তার সাথে যারা ছিল তাদেরকে গিয়ে ডেকে আনে। তারাও একই কথা বলে। সবার কথা শুনে মাথা যেন পুরোপুরি আউলে যাচ্ছে আমার। কারণ কি করে সম্ভব এমনটা? একটা মানুষের গাড়ি লাফিয়ে এতটা উপরে ওঠা কখনোই সম্ভব না।
এখানে জাম্পিং স্কোয়ার লাগালেও একটা গাড়ি জাম্প করে এতটা উপরে উঠতে পারবে কি না তা আমার সন্দেহ। সেখানে কি করে এমনটা? না, কোনো একটা রহস্য আছে। লাশের সামনে থেকে উঠে গিয়ে আশেপাশের জায়গা দেখতে লাগলাম, আর একজনকে বললাম গাছ থেকে গাড়িটা নামাতে। আর আমি আশেপাশে খোঁজ করতে করতে পল্লীর মেয়েদের সামনে চলে গেলাম, যেখানে সবাই জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে মেজরানিও আছে। মেজরানি আমায় দেখতে পেয়ে বলে উঠল, সাহেব, আজও আবার একটা খুন হলো পল্লীর সামনে। কি হচ্ছেটা কি কিছুই বুঝে আসছে না। আমার মনে হয় কি অশুভ কোনো কিছু আছে এই পল্লীর আশেপাশে। মেজরানির কথায় মাথার মেজাজ খারাপ হয়ে গেল, কারণ এই মহিলাও ভূত প্রেতের বিষয় নিয়ে বিশ্বাসী। তাই তার কথার কোনো জবাব না দিয়ে তার সামনে থেকে সরে আসলাম। তখনই তাদের মাঝ থেকে সেই মেয়েটা সরে এসে আমার হাত চেপে ধরে বলতে লাগলো, সাহেব, একটু সাইডে আসুন। মেয়েটার সাথে এক সাইডে চলে গেলাম। মেয়েটা আমায় এক সাইডে নিয়ে এসে বকবক করেই যাচ্ছে, কিন্তু আমি ড্যাব ড্যাব করে তার চোখের দিকে তাকিয়ে আছি। মেয়েটাকে সেই প্রথম যেদিন থেকে পল্লীতে দেখেছি, সেদিন থেকে আমার দুনিয়াদারি কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে। ও সাহেব, কোথায় হারিয়ে গিয়েছেন আপনি? মেয়েটার ডাকে হুঁশ ফিরে আসলো আমার। না না, কোথাও না। সাহেব, আমি আপনাকে এতটা সময় কি বলেছি? আসলে আমি শুনতে পাইনি। আরে সাহেব, এতটা অন্যমনস্ক হলে হবে? আচ্ছা, তুমি আবার বলো। সাহেব, আপনি পুলিশ মানুষ, আমার থেকেও জ্ঞানটা আপনার অনেক বেশি। তবুও আমি বলছি এই লাশের বিষয় নিয়ে। সাহেব, কোনো মানুষের পক্ষে কি সম্ভব এত সহজে একটা মানুষকে আর তার সাথে বাইককে গাছের উপরে উঠিয়ে ফেলা? আমারও তো সেই জায়গায় খটকা লাগছে। এবার মেয়েটা হেসে দেয়। কি হলো, হাসছো কেন? সাহেব, ঠান্ডা মাথায় কাজ নেন, তাড়াহুড়ার প্রয়োজন নেই। তাই করছি, কিন্তু তোমার নামটা কি? সাহেব, আমার নাম রামেশা। বাহ, বেশ সুন্দর নাম তো। ধন্যবাদ সাহেব। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথাবার্তা আছে। সাহেব, সময় পেলেই পল্লীতে চলে আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। এখন চলি। লাশটাকে ইনভেস্টিগেশনের জন্য পাঠাতে হবে। তারপর সেখান থেকে চলে আসলাম, কিন্তু চলে আসার সময় একটা জিনিস লক্ষ্য করেছি আমি, যে মেয়েটার চোখ থেকে পানি ঝরছিল, কিন্তু কেন ঝরছে সেটা জিজ্ঞেস করার মতন সময় মেলেনি আমার। তারপর লাশ আর হোন্ডাটাকে নিয়ে থানায় চলে আসলাম। সুইসাইড করা লাশের যে সমস্ত প্রসেসিং হয়, সেই লাশটার সাথেও তাই হচ্ছিল। তখনই একটা গাড়ি এসে থানার সামনে দাঁড়ায়। তারপর সেটার ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে এসে তার স্বামী বলে চিৎকার করে কান্নাকাটি করতে আরম্ভ করে। মহিলাটা এত পরিমাণ কান্না করছে যে তাকে শান্ত করার মতন ক্ষমতা আমার নেই। তাই একজন লেডি কনস্টেবলকে বললাম মহিলাটাকে সামলাতে, আর আমি থানার বাইরে চায়ের দোকানে চলে এলাম। চা খাওয়া শেষ করে থানায় যেতেই লেডি কনস্টেবল বলে, স্যার, উনি কিছুটা স্বাভাবিক হয়েছে। যাক, ভালোই। তুমি তার থেকে কিছু জিজ্ঞাসাবাদ করেছো তার স্বামীর বিষয়ে? জি স্যার, করেছি। তিনি বলল তিনার স্বামী দুপুরে বের হয়েছে খেয়ে দিয়ে অফিসের জন্য। তিনার স্বামী নাকি গুলশানে একটা অফিস আছে, তিনি সেখানে যাওয়ার জন্য সেই দুপুরে বাসা থেকে খেয়ে দিয়ে বের হয়েছে নিজের গাড়ি নিয়ে। এর বেশি তিনি আর কিছুই জানেন না। আচ্ছা, চলো মহিলাটার কাছে। আচ্ছা, আপনার স্বামীর ওই পথে কাজ বলতে পারবেন? কারণ আপনার স্বামীর অফিস নাকি গুলশানে, তাহলে তো তার এই রাস্তায় আসার কথাও না। আর বড় কথা, আপনার স্বামী নাকি 4 চাকার গাড়ি নিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা হয়েছে। তাহলে এই বাইক কোথায় পেয়েছে সে, আর বাইকে কি করছিল? স্যার, আমি জানি না। আচ্ছা, তার সাথে কি তার গাড়ির ড্রাইভার থাকে না? জি স্যার, থাকে। তার প্রাইভেট কার সবসময় ড্রাইভার ড্রাইভ করে। তাহলে সে কোথায়, আর আপনার হাজবেন্ডের গাড়িটা কোথায়? স্যার, আমি সেটাও জানি না। আমি শুধু জানি সে রোজের মতো সকালে অফিস যায়, পরে দুপুরে বাসায় ফিরে এসে খেয়ে দেয়, আবার অফিস যায়, আর অফিস শেষ করে সোজা বাড়ি ফিরে আসে। কিন্তু আজ কী করতে সেই রাস্তায় এসেছে তা আমি জানি না। আর তার ড্রাইভার কই সেটাও আমার অজানা। আর বাইক কোথায় পেয়েছে সেটাও আমি বলতে পারবো না। তার ড্রাইভার কি সবসময় এই তার গাড়ি চালায়? মানে মাঝে সাঝে আপনার স্বামী কি কখনো একা ড্রাইভ করে না? না স্যার, কখনোই আমার স্বামী একা ড্রাইভ করে না, সব সময় ড্রাইভার গাড়ি চালায়। তার মানে হয়তো ড্রাইভারের কোনো হাত আছে এতে। দেখি ড্রাইভারের নাম্বার আর ঠিকানা দিন। মহিলাটার থেকে ড্রাইভারের ঠিকানা নিয়ে একজনকে তার ঠিকানা মতন পাঠিয়ে দিলাম। আচ্ছা, আপনি এখন বাসায় চলে যান। লাশকে ময়নাতদন্তের জন্য পাঠাতে হবে, পরে লাশ আপনাদের কাছে হস্তান্তর করা হবে। না, আমি কোথাও যাব না।
ম্যাডাম প্লিজ, আপনি এমন ধারা পাগলামো করবেন না, এতে করে আপনি অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ হলে হব, তাও আমি যাব না। আমার স্বামীর লাশ নিয়েই আমি এখান থেকে যাব। মহিলাটা ব্যাপক পাগলামো শুরু করেছে, তাই তাকে আর কিছু না বলে দুজন লেডি কনস্টেবলকে বললাম মহিলাটাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় দিয়ে আসতে, আর আমি বাড়ি চলে যাচ্ছি। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মধুমিতা শুয়ে শুয়ে কান্না করছে। কি হয়েছে মধুমিতা, কান্না করছো কেন তুমি? আমার বিষয় নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই তোমার আকাশ। আমি মরি কি বাঁচি সে একান্তই আমার উপরে ছেড়ে দাও। আরে আজব তো, কি সব ধরনের কথাবার্তা বলছো তুমি? তুই রাতে 3টায় বাড়ি ফিরে এসেছিস। এই এতটা সময় যে আমি বাসার মধ্যে একা, তোর কি কোনো হুঁশ জ্ঞান আছে? আসলে একটা লাশের তদারকিতে গিয়েছিলাম। থাক তুই তোর লাশের তদারকি নিয়ে, আমায় কোনো সময় দেওয়ার প্রয়োজন নেই। আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই থাকবো। আমার তোকে নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। আরে কলিজা, রাগ করে না, মেয়েটাকে সত্যি আমি সময় দেই না। মরার চাকরি আর দূরে ঠেলে দিচ্ছে মধুমিতার থেকে আমাকে। এই কলিজা, আর এমন হবে না। কাল থেকে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসব। মধুমিতা কোনো ধরনের কথাবার্তা বলছে না। মেয়েটা হয়তো অনেক কষ্ট পেয়েছে। না, জড়িয়ে ধরে মেয়েটা রাগ ভাঙাই, যেমন ভাবা তেমন কাজ। মধুমিতাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম। তখনই সে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে গালের মধ্যে থাপ্পড় মেরে দিল। আমি অবাক চোখে মধুমিতার দিকে তাকিয়ে আছি। মধুমিতার এমন ধারা আচরণে নিজেকেই নিজের কাছে অবিশ্বাস লাগছে। সেও আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তার চোখ জোড়া দিয়েই সে আমাকে গিলে খেয়ে ফেলবে। তার চোখের ভয়ানক চাহনি দেখে বেশিক্ষণ তার চোখে চোখ মিলিয়ে রাখতে পারলাম না। চোখ সরিয়ে নিতে হয়েছে আমাকে। তখনই সে আমায় বলে উঠল, আমার সাথে রসিকতা না করে গিয়ে খেয়ে নে। মধুমিতা, আমি সরি বললাম তো, প্লিজ নিজেকে শান্ত করো। দেখ, মাথার মেজাজ খারাপ করিস না। কখন যার একটা থাপ্পড় লাগিয়ে দেই তার কোনো ঠিকানা নেই। সো চুপচাপ গিয়ে খেয়ে নে। ঠিক আছে। মধুমিতার সামনে থেকে উঠে এসে নিজের কিনে আনা খাবারগুলো খেতে শুরু করলাম। খেতে তো শুরু করেছি, কিন্তু কেন জানি 2 লোকমা খাওয়ার পর আর পেটে যাচ্ছে না খাবারগুলো। তখনই দেখি মধুমিতা আমার সামনে এসে দাঁড়িয়েছে। মধুমিতাকে দেখে জোর করে খেতে শুরু করলাম, কারণ এই খাবার জন্যই মধুমিতা জীবনের প্রথম আমার গায়ে হাত তোলার মতন সাহস করেছে। আমি আমার মতন খেয়েই চলেছি, কিন্তু মধুমিতা হুট করে আমার একদম সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে গেল। তার এমন কর্মকাণ্ডে দ্বিতীয়বারের মতন অবাক হলাম। কি হলো, কিছু বলবে নাকি আরো আঘাত করতে ইচ্ছে করছে আমায়? মন ভরেনি এখনো? না, তেমন কিছুই করব না। আসলে সরি আকাশ। আঘাত করার সময় মনে ছিল না এসব কথা? আকাশ, সরিটা আমি আমার মানবতা থেকে বলছি, কারণ আমি আমার রাগ কন্ট্রোল করতে না পেরে তোমার গায়ে হাত উঠিয়েছি, যেটা মস্ত বড় অন্যায়। তাই ক্ষমা চাচ্ছি, কিন্তু বাস্তবে ক্ষমাটা তোমার আমার কাছে চাওয়া উচিত। মানেটা একদম সোজা। আমি তোমায় প্রকাশ্যে আঘাত করেছি, কিন্তু তুমি আমায় প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছ। আমাদের ছেলেটা মারা যাওয়ার পর তুমি কোনোদিন আমায় কাছে টানোনি কেন? আমার কি কোনো চাহিদা নাই? আমার কি কোনো শখ বলতে কিছু নেই? নাকি আমি চাহিদা ছাড়া মানুষ? কোনটা? তোমার সবই আছে, কিন্তু পরিস্থিতি বিগড়ে থাকায় আমি তোমার কাছে যাওয়া বন্ধ করেছি। কিন্তু তাই বলে এটা নয় যে আমি তোমায় আঘাত করি আর বুঝি না। অবশ্যই সেটা, কারণ কোনো কিছু হলে স্বামীর কর্তব্য সেটাকে ঠিক করা। সেখানে তুমি চোরের মতন পালিয়ে বেড়াও আমার থেকে। ঠিক আছে, মানলাম পরিস্থিতি ভালো না দেখে তুমি আমার কাছে আসো না, কিন্তু তাই বলে কি এত রাত পর্যন্ত কাছের বাহানা দিয়ে বাইরে থাকবে? মধুমিতা, কাজের বাহানা দিচ্ছি মানে ঠিক বুঝলাম না। সেটা আমার থেকে তুমিই ভালো জানো আকাশ, যে তুমি এত রাত পর্যন্ত কি করো বাহিরে। মধুমিতা, সন্দেহের বীজ মন থেকে উপড়ে বাহির করো, না হয় সেটা গজিয়ে গেলে সারাটা শেষ হবে। সে তুমিই বুঝতে বাধ্য করেছো। আমার একার দোষ দিও না, নিজের দিকেও একটু লক্ষ্য করো। আজ থেকে করব, আর তুমিও নিজেকে পরিবর্তন করো। আর হ্যাঁ, আগামীতে তোমায় আর কিচ্ছু বলবো না আমি। এবার খেয়ে রুমে এসো, আমি অপেক্ষা করছি। মধুমিতা আমার জন্য রুমে অপেক্ষা করছে বলে চলে গেল, আর আমি চুপচাপ খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। পরে মধুমিতার পাশে গিয়ে কোনো সারা শব্দ ছাড়া শুয়ে পড়লাম, কিন্তু সে আমার উপস্থিতি টের পেয়ে গেছে, তাই আমার দিকে ফিরে নিজেই আমায় জড়িয়ে ধরলো। পরে পাগলামি করতে আরম্ভ করলো। সে আমার গলায়, তারপর থুতনিতে চুমু খাচ্ছে।
কিন্তু তার সেই দিকে আমার বিন্দু পরিমাণ আক্ষেপ নেই। আর আক্ষেপটা কেন নেই সেটাও আমার অজানা। শুধু এটুকু জানি আমার কোনো কিছুই তার আগের মতন নেই। তাই আমি আমার মতন ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মধুমিতা নাস্তা বানিয়ে টেবিলের উপর সাজিয়ে রেখেছে। আমি আমার মতন চুপচাপ উঠে হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে নিজের মতন রেডি হতে আরম্ভ করলাম। মন দিল কালকের বিষয়টা নিয়ে খারাপ হয়ে আছে। মধুমিতাও হয়তো বিষয়টা বুঝেছে, তাই সে এসে আমায় পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে আরম্ভ করলো। আরে কি হয়েছে মধুমিতা? আকাশ সরি, আমি আর কোনোদিন গতকালের ন্যায় করব না। আসলে কিভাবে যে গতকাল তোমার গায়ে হাত তুলেছি আমি, তা এখন আমি বুঝে উঠতে পারছি না। আরে সমস্যা নেই। তোমার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে, আমায় মাফ করো প্লিজ। মধুমিতার কান্না আর তার কথাবার্তার ধরন দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই নিজেও কান্না করে দিয়ে মধুমিতাকে জড়িয়ে ধরলাম। আসলে আমিও সরি মধুমিতা। প্লিজ তুমি একদম সরি বলবে না, আসলে ভুলটা আমারই। আচ্ছা বাদ দাও এখন এসব কথা, আমার এখন অফিসে যেতে হবে। আচ্ছা সাবধানে যেও কিন্তু। তারপর থানায় চলে আসলাম। পল্লীর মার্ডারগুলো নিয়ে ইনভেস্টিগেশন করছিলাম। তখনই আমার সেই মেয়েটার কথা মনে পড়ল, যার ছোঁয়াতে আমি মাতাল হয়ে গিয়েছিলাম। কি নাম বললো জানি গতকাল মেয়েটা? ও মনে পড়েছে, মেয়েটার নাম হচ্ছে রামিসা। কিন্তু এখন দেখা করা সম্ভব নয়, তাই এখন অন্য কাজ করি। অফিস শেষ করে একবার পল্লীতে যাব, তারপর সেখানে গিয়েই মেয়েটার সাথে কথা বলবো। এভাবেই সারাদিন এটা ওটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে চলে গেল। সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা পল্লীর সামনে চলে গেলাম। সেখানে গিয়ে সোজা মেজরানির সাথে দেখা করলাম। আপনি এখানে? একটা মেয়ে চাই আমার। সাহেব আপনি ভেতরে চলে যান, সেখানে গিয়ে যার সাথে ইচ্ছা মেলামেশা করেন, আপনার জন্য কোনো কিছুরই চার্জ লাগবে না। আমি কথা না বাড়িয়ে সোজা ভিতরে চলে আসলাম, কারণ কেউই বিশ্বাস করবে না যে আমি এখানে উল্টাপাল্টা কিছু করতে আসিনি। তাই আর কথা না বাড়িয়ে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে রামিসার তালাশ করতে লাগলাম। রামিসার তালাশ করতে করতে তাকে পেয়েও গেলাম। রামিসা একটু কাছে আসো, কথা ছিল তোমার সাথে। সাহেব বুঝেছি আমি, আসেন রুমে আসেন। মেয়েটা আমায় তার পার্সোনাল রুমে নিয়ে গেল। তারপর হুট করেই আমার গায়ের উপরে উঠে বসলো। এই কি করছো? কি করছি মানে সাহেব? আপনি যার জন্য এসেছেন সেটাই করছি। না, আমি খারাপ কিছুর জন্য আসিনি। আমি এসেছি তোমার সাথে এমনিতেই কথা বলতে। ও আচ্ছা, ক্ষমা করবেন আমায়, কারণ আমি ভেবেছি আমার শরীর প্রয়োজন আপনার। না, আমার শরীরের প্রয়োজন নেই কোনো, কারণ আমার বিবাহিত একজন নারী রয়েছে বাসায়। আমার সমস্ত প্রয়োজন তাকে দিয়েই মিটে আমার। সাহেব আপনার মতো মানুষ এই জীবনে প্রথম দেখলাম, বেশ অবাক হচ্ছে আপনার আচরণে। আমি তোমার আচরণে সেই শুরু থেকেই অবাক। কে তুমি আর কিসের এত মোহ তোমার মাঝে? আমি প্রথম দিন এই তোমার দিকে নজর ফেলে নিজেকে সংযত করে রাখতে পারিনি। সাহেব সব কিছুই উপরওয়ালার চাহিদা মতন হচ্ছে। মানেটা বুঝবেন না সাহেব। আচ্ছা, সেসব না হয় বুঝবো না, কিন্তু তুমি আমার কথার কিছু উত্তর দাও। তুমি আসলে কে, আর কোথায় তোমার বাড়ি, আর কি জন্য তুমি এই পথে নেমে এসেছো? আমার নাম তো আপনার জানাই, আর আমার বাড়ি এই পতিতা পল্লীতে। আর আমি এই পথে নামার পেছনে অনেক বড় কাহিনী আছে। কি কাহিনী সেটা আমি শুনতে চাই। আমায় জোর করে এই পথে নিয়ে এসেছে রানা। আমি সম্মানিত পরিবারের একটা মেয়ে ছিলাম, কিন্তু সেই রানা আমায় তুলে এনে এখানে ছেড়ে দিয়েছে, যার পর থেকে আমার জীবন নরক হয়ে গিয়েছে। তুমি কখনো এখান থেকে পালানোর চেষ্টা করনি? বহুবার করেছি, আর যেইবার পালিয়ে যেতে প্রায় সক্ষম হয়েছিলাম সেইবারই আসল সমস্যাটা হয়, আর ফেসে যাই এই পল্লীতে জীবনের তরে। তারপর থেকে সমস্ত কিছু মেনে নিয়েছি। কি সমস্যা? আর পালিয়ে গেলে এখনো এখানে কেন তুমি? সাহেব ছাড়েন ওইসব কথা, আমার ওইসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না এখন। আচ্ছা ঠিক আছে, পরে কখনো কথা বলবো সেসব নিয়ে। আচ্ছা সাহেব, খুনিকে ধরতে পেরেছেন কি? না, তাকে এখনো ধরতে পারিনি, কারণ সে অনেক চালাক। সাহেব আপনি তাকে এই জন্মে কোনোদিনও ধরতে পারবেন না, কারণ সে চালাক। এই না খালি, সে অনেক শক্তিশালীও বটে। তোমার কথার মানেটা বুঝলাম না। খুনিকে এই জন্মে কোনোদিনও ধরতে পারবো না মানে? সাহেব দেখেন, খুনি কত সহজেই খুন করছে, কিন্তু আপনি তাকে ধরতে পারছেন না, তাই বললাম আর কি। রামিসা, আমি এমনি এমনি এই পজিশনে বসে নেই। খুনি যেই হোক না কেন,
তাকে আমি পাতাল থেকে হলেও খুঁজে বের করব। দরকার হয় সে জাহান্নামের গর্তে গিয়ে নিজেকে আত্মগোপন করে রাখুক, তাও তাকে টেনে হেঁচড়ে বের করব আমি। আকাশের কথা শুনে রামিসা একটু মুচকি হাসি দেয়, যেটা দেখে আকাশে রামিসাকে জিজ্ঞাসা করে, কি হলো, হাসছো কেন? সাহেব, আপনার কনফিডেন্স দেখে। তুমি কি উপহাস করছো আমার কনফিডেন্সকে? না সাহেব, উপহাস করছি না, বরং সম্মান করছি আরো। আচ্ছা, তুমি কি এই খুনের বিষয়ে কিছু জানো? মানে তোমার পল্লীর যে মেয়েটার খুন হয়েছে তার বিষয়ে? সাহেব, জানি। কি জানো আমার, বলো। সাহেব, মেয়েটা ভালো ছিল না, যদিও এই নগরীর কেউ ভালো না, কিন্তু সেই মেয়েটার ইমান বলতে কিছুই নেই। কাস্টমারের কাছে থেকে টাকা পয়সা হাতিয়ে নিত, আর তাছাড়া অনেক অনেক কাহিনী আছে। তাই হয়তো কেউ তাকে মেরে রেশ মিটিয়েছে, তবে যে মেরেছে ভালোই কাজ করেছে। যা, এভাবে বলিও না, মরা মানুষের নামে এভাবে বলতে নেই। খাওয়া শেষ করতে বেহুশ হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে শুয়ে আছে, আর রামিসা তার পাশে বসে তার মাথায় হাত বুলাচ্ছে। সে কোনো কথা না বলেই শোয়া থেকে উঠে দাঁড়ায়। তারপর পকেট থেকে ফোন বের করে ঘড়ির দিকে তাকাতেই দেখে রাত 2টা বাজে। এটা দেখে সে তাড়াতাড়ি দৌড়ে পতিতা পল্লী থেকে বের হয়ে যায়। পরে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ভিতর থেকে দরজা লাগানো, তাই সে দ্বিতীয় চাবি দিয়ে ঘরে প্রবেশ করে। যখনই সে চাবি দিয়ে দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে তখন সে দেখতে পায় ঘরের একদম সামনের রুমের ফলের উপরে আগুন জ্বলছে, আর তার দুই পাশে দুজন বসে আছে। একজন হলো মধুমিতা, আরেকজন সেই বুড়ি মহিলাটা। এই দৃশ্য দেখে আকাশের চরম রাগ উঠে যায়, কিন্তু তখনই সে নিজের চোখে আশ্চর্যজনক কিছু একটা দেখে ফেলে, যে আগুনের উপরে সামনের রুমের ফলের উপরে আগুন জ্বলছে, আর তার দুই পাশে দুজন বসে আছে। একজন হলো মধুমিতা, আরেকজন সেই বুড়ি মহিলাটা। এই দৃশ্য দেখে আকাশের চরম রাগ উঠে যায়, কিন্তু তখন সে নিজের চোখে আশ্চর্যজনক কিছু একটা দেখে ফেলে, যে আগুনের উপরে কিছু একটা ভাসমান অবস্থায় ভাসছে। তবে কি ভাসছে সেটা আকাশ ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছে না, তাই সে আগুনের একটু কাছে যায়। তখন সে দেখে একটা পুতুলকে আগুনের উপরে ভাসমান অবস্থায় নাড়াচাড়া করছে সেই বুড়ি মহিলা। এটা দেখে তার মাথার রক্ত যেন টকবক করতে আরম্ভ করে, কারণ সেই বুড়ি মহিলা জাদুটনা করছে মধুমিতার সামনে। এমনিতেই মধুমিতার অবস্থা ভালো না, তার উপরে এসব জাদুটনার ফলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই আকাশ দৌড়ে গিয়ে সেই পুতুলটাকে লাথি মারে, যার দরুন পুতুলটা গিয়ে অনেক দূরে ছিটকে পড়ে। আকাশের এমন আচরণে মধুমিতার বুড়ি মহিলাটা আকাশের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকায়। মনে হয় যেন আকাশ তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে। আকাশ তাদের দৃষ্টিভঙ্গির দিকে পাত্তা না দিয়ে মধুমিতার হাত চেপে ধরে, তাকে বসা থেকে টেনে ওঠায়। তখনই মধুমিতা আকাশের কাছ থেকে এক ঝটকি দিয়ে তার হাত ছাড়িয়ে নেয় আর সজোরে চেঁচাতে আরম্ভ করে। এই, তুই কোন সাহসে আমাদের কাজে বাধা দিলি? তোর সাহস কি করে এত বড় হয়েছে? মধুমিতা, তোমায় আমি একবার বারণ করেছি সেই মহিলার থেকে দূরে থাকতে, তারপরেও তুমি সেই মহিলার সাথে মিলে জাদুটোনা করছো। আমার যা মনে চায় আমি তাই করব। আমার জীবন, আমার ইচ্ছা। তুই বাম হাত দেয়ার কে? মধুমিতা, মুখ সামলে কথা বলো, মনে রেখো আমি তোমার হাজবেন্ড। এখন আমি বলায় গায়ে জ্বালা করছি বুঝি? তোর বেলায় কিছু হয় না? আমার বেলায় কিছু হয় না মানে বুঝলাম না। এত কথা তোকে আমি বলতে পারবো না। আজকের পর তুই তোর মতন থাকবি আর আমি আমার মতন। তুই কি করবি না করবি আজ থেকে একান্তই তোর ব্যাপার, কিন্তু আমার বিষয় নিয়ে মাথা ঘামাতে আসবি না। মধুমিতার কথা শুনে এবার নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না, ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম মধুমিতার গালে। কি হলো, একটা মেরে থেমে গেলি কেন? আরো কয়েকটা মার। আমি তো তোর পালিত গোলাম, যখন যাই ইচ্ছা হয় করবি, কিন্তু আমি আমার মন মর্জি মতো করতে গেলেই দুনিয়ার সমস্ত ঝামেলা বাঁধবে। মধুমিতা, তোমার উপরে কখনোই আমি জোর খাটাইনি, তাহলে তুমি আমার সাথে এভাবে কথাবার্তা বলছো কেন? আর কি কারণেই বা তুমি আমার কথার অমান্য করলে? তোমায় তো সেই বুড়ি মহিলার কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম, তাহলে কেন তুমি সেই মহিলার সাথে বসে উল্টো পাল্টা করছো? আমি কোনো উল্টাপাল্টা করছি না, আমি আমার ছেলের সাথে কথা বলছি। আর উল্টাপাল্টা করেছিস তুই। একটু আগে তুই যে পুতুলটাকে লাথি মেরেছিস সেটা তোর এই পুতুল ছিল। ওনাকে বলেছিলাম তুই রাতে কি করিস সেটা একটু পারলে আমায় দেখাতে, তখন তিনি আমায় দেখিয়েছে তোর কর্মকাণ্ড। তুই পতিতা পল্লীতে গিয়ে নারীদের সাথে কি কি করিস। এত সব দেখার পর তোর কথা কোন কারণে শুনবো আমি? অবাক হয়ে গেলাম মধুমিতার কথা শুনে, কারণ বুড়ি মহিলা কি করে আমার বিষয়ে মধুমিতাকে ইনফর্ম করলো এমনটা তো জানার কথা না। সত্যি কি এই বুড়ি মহিলার মাঝে কোনো আধ্যাত্মিক শক্তি আছে? না,
এই বুড়ি মহিলার লক্ষণ আমার কাছে ভালো ঠেকছে না। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা, কি নিজে কাজ কর আর আমাকে আমার কাজ করতে দে। মধুমিতা প্লিজ, তুমি ওসবে বিশ্বাস করিও না। বুড়ি মহিলা তোমাকে জাদু করে ওসব দেখাচ্ছে। দেখ আকাশ, আমার মাথায় রক্ত গরম করিস না। পদ্মাপল্লী থেকে তুই তোর কাজ ছেড়ে এসেছিস, এবার আমাকে আমার কাজ করতে দে। আর শোন, আগামীকাল আমি বাবার বাসায় চলে যাব, আর আজকে শেষবারের মতন ছেলের সাথে কথা বলে নিচ্ছি। পরে তোর যা করার করতে পারিস, দরকার হয় বাসায় পল্লীর মেয়ে এনে রাত কাটাতে পারিস, তোকে তখন আর কেউ কিছু বলবে না। মধুমিতার কথা শুনে লজ্জায় নিজের রুমে চলে আসলাম, কারণ তাকে বলার মতন আমার কাছে কোনো ভাষা নেই। শুধু মধুমিতা কেন, পল্লীর বিষয়টা কেউ জানলেই আমাকে নিয়ে খারাপ ধারণা করবে। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, যে আমার বিষয়ে এই বুড়ি মহিলা জানলো কি করে? কিসের এত স্পেশাল ক্ষমতা এই বুড়ি মহিলার? আমার তো মনে হয় সবটাই নাটক, আর না হয় টাকা খাওয়ার ধান্দা। না, এই বুড়ি মহিলার কিছু একটা করতে হবে। তবে তার বিষয়ে আগে সত্য মিথ্যা একটু যাচাই করে নেই, পরে যদি 2 নাম্বারই কিছু পাই তখন লকআপে নিয়ে গিয়ে জাদুটোনা তাকে উল্টো করে দেব। এসব নিয়ে ভাবতে ভাবতে রুমে এসে শুয়ে পড়লাম, কারণ অনেক রাত হয়েছে। সকালবেলা চোখ মেলতেই দেখি মধুমিতা ব্যাগশ্যাগ গুছিয়ে দাঁড়িয়ে আছে। মধুমিতা, কি হয়েছে? এত ব্যাগশ্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? কেন, ভুলে গেছিস বুঝি? রাতে না বললাম আজকে আমি বাবার বাসায় চলে যাব? আরে মধুমিতা, তুমি খামোখা রাগ করছো আমার উপরে। খামোখা রাখ? হ্যাঁ, তুই পতিতাপল্লীতে কি করছিলি? আমি সেখানে কাজের জন্য গিয়েছিলাম। আই, একদম কান পড়া শিখাস না আমাকে। আমি ভালো করে জানি তুই কি করতে সেখানে গিয়েছিলি। মধুমিতা, এই বিশ্বাস তোমার আমার উপরে? বিশ্বাস তো অনেক ছিল, কিন্তু গতকাল সব ভেঙে গেছে। আর তুই যদি সত্যি কোনো কিছু না করে থাকিস, তাহলে তোর নামে করার সেই পুতুলটা হাওয়ায় ভাসলো কেন? আর তোর ব্যাপারে আন্টিটা আমায় বললো কি করে যে তুই পতিতাপল্লীতে মেয়ের সাথে ঘুমাচ্ছিস? মধুমিতা, বিশ্বাস করো, আমি কিছুই জানি না। দেখ, আমি আগেই বলেছি যে আমায় কান পড়া দিয়ে লাভ নেই। আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। এই জন্য তো বলি, তুই আমায় ছেড়ে রাতে রাতে বাহিরে কেন থাকিস? মধুমিতা প্লিজ। দেখ, তুই যদি এখন আমাকে আটকানোর ট্রাই করিস, তাহলে আমার লাশ দেখতে পাবি। মধুমিতার কথা শুনে পুরোপুরি থ হয়ে গেলাম। সে এমন একটা কথা বলল যে তাকে আটকানো আমার বাপেরও সাধ্য নেই। আর সে চুপচাপ ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ায় মনের ভিতরে যেন তুফান বইছে। মনে হচ্ছে যেন আমি অনেক বড় কিছু একটাকে হারিয়ে ফেলতে চলেছি আমার জীবন থেকে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি ঝরছে। আমার জীবনটা কেন এত এলোমেলো? যতই চাই গুছিয়ে নিব, ততই আরো বিগড়ে যায়। সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছি। মধুমিতা তার বাপের বাড়ি চলে গিয়েছে। মধুমিতার চিন্তায় সারাটা দিন ঘরে বসেই কাটিয়ে দিলাম। ডিউটিকে আজ ছুটি দিয়ে দিয়েছি। আজ আর থানায় যাব না। সন্ধ্যা হয়ে এসেছে। চোখের পানি নিভু নিভু করতে করতে থেমে গেল। না খেয়ে সারাটা দিন সোফায় বসে কাটিয়ে দিয়েছি। মনের ভিতরে তুফান এখনো থামার নাম গন্ধ নিচ্ছে না। আমি কোনো দোষ না করেই সেটার শাস্তি পাচ্ছি। বাহ, কি সুন্দর! দেখি উপরওয়ালা আমায় আরও কি শাস্তি দেয়। তবে একটা কথা সত্যি, রাতের 8টার মধ্যে যদি মধুমিতা আমায় ফোন করে খবরাখবর না নেয়, তাহলে তার লাগানো অপবাদটাকেই আমি সত্যি করে দিব। সেই পল্লীতে গিয়ে রামিসার সাথে যৌনলীলায় মেতে উঠব। রাত 8টা পেরিয়ে গেছে, কিন্তু মধুমিতা আমায় এখনো ফোন দেয়নি। ঠিক আছে মধুমিতা, তুমি তোমার জেদে পাক্কা, আর আমি আমার জেদে। এখনই গিয়ে রঙ্গলীলায় মেতে উঠবো আমি। প্রিপারেশন নিয়ে পল্লীর উদ্দেশ্যে বের হলাম ঘর থেকে। তখনই থানা থেকে আমার সিনিয়র অফিসার ফোন দিল। আকাশ সাহেব, আজকে আপনার দেখা মিলল না যে থানায়? স্যার, শরীরটা একটু খারাপ থাকায় আজ থানায় আসিনি। এখন ভালো আছেন কি একটু? জি স্যার, ভালো আছি। পল্লীর সামনে যেই 2টা মার্ডার হয়েছে, তাদের কেস কত দূর? কোনো কিছু বের করতে পেরেছেন কি খুনের বিষয়ে? স্যার, যতই আগাচ্ছি সেই বিষয়ে ততই আরও দ্বিগুণ পিছিয়ে যাচ্ছি। আমার মনে হয় কি সেই পল্লী বা তার আশপাশটাতেই লুকিয়ে আছে সেই 2টো খুনের রহস্য। আপনি একবার সময় করে সেখানে গিয়ে ভালো করে ইনভেস্টিগেশন করুন। জি স্যার। আচ্ছা, তাহলে কাল থানায় দেখা হচ্ছে। তারপর সিনিয়র ফোন কেটে দিল। যাক, এক কাজে 2 কাজ হয়ে যাবে। প্রথমত আমি এখন সেই পল্লীতে যাব, তারপর রামিসা নামক মেয়েটার সাথে খায়সাত মিটাতে লিপ্ত হব। পরে সেই খুনের বিষয়ে আরও কিছুটা ইনভেস্টিগেশন করব। চিন্তা ভাবনা মতন সেখানে চলে গেলাম। গিয়ে দেখি
মেজরানি নাই পল্লীতে, কিন্তু মেজরানির খাটের পাশে রামিসা বসে আছে। সে আমাকে দেখেই আমার কাছে চলে আসলো। তারপর আমি কিছু বলার আগেই সে আমাকে ধরে গতকালের সেই রুমটাতে নিয়ে চলে গেল। রুমটাতে ঢুকতেই আমার মাথা ঘুরতে আরম্ভ করেছে। কেমন যেন মাতালের মতন হয়ে যাচ্ছি আমি। চোখে মুখে কিছুই দেখতে পাচ্ছি না। ঘোর লেগে গেছে এক ধরনের। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হলাম। স্বাভাবিক হতেই নিজেকে আবিষ্কার করলাম গাছের উপরে ঝুলে আছি গাড়িসহ। কে যেন আমাকে গাড়ির ভিতরে ঢুকিয়ে গাড়িকে আর আমাকে গাছের উপরে লটকে রেখেছে। স্বাভাবিক হতেই নিজেকে আবিষ্কার করলাম গাছের উপরে ঝুলে আছি গাড়িসহ। কে যেন আমাকে গাড়ির ভিতরে ঢুকিয়ে গাড়িকে আর আমাকে গাছের উপরে লটকে রেখেছে। স্বাভাবিক হতেই নিজেকে আবিষ্কার করলাম গাছের উপরে ঝুলে আছি গাড়িসহ। কে যেন আমাকে গাড়ির ভিতরে ঢুকিয়ে গাড়িকে আর আমাকে গাছের উপরে লটকে রেখেছে। ঘাবড়ে গেলাম এই দৃশ্য দেখে। কি হচ্ছেটা কি আমার সাথে? কি করে আমি এই গাছের উপরে আসলাম? এসব নিয়ে ভাবছিলাম। তখনই মানুষের মতন কালো কিছু একটা আমার গাড়ির ভিতরে প্রবেশ করলো। আকৃতিটা পুরো মানুষের ছায়ার মতন, মনে হয় যেন কোনো মানুষের ছায়া মূর্তি। ছায়া মূর্তিটা গাড়ির ভিতরে প্রবেশ করতেই আমার গলা চেপে ধরলো আর অদৃশ্যভাবে বলতে লাগলো, কি রে, কেমন লাগছে এখন তোর? আমি কোনো কিছুই বলতে পারছি না, কারণ ছায়া মূর্তিটা আমাকে কিছু বলার অবস্থায় রাখেনি। আমার গলা ছায়া মূর্তিটা এমনভাবে চেপে ধরেছে যে আমি কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। হুট করে ছায়া মূর্তিটা আমার গলা ছেড়ে দিল। তারপর আবার অদৃশ্য আওয়াজে বলতে লাগলো, এবার উত্তর দে, কেমন লাগছে তোর? আমি হাঁপাতে হাঁপাতে নিজেকে শান্ত করলাম, কিন্তু সত্যি বলতে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ছায়া মূর্তিটাকে দেখে। তারপরেও সাহস নিয়ে ছায়া মূর্তিটাকে জিজ্ঞেস করলাম, আমি কি ক্ষতি করেছি আপনার? ক্ষতিটা তুই করিসনি, ক্ষতি করেছে অন্য কেউ, কিন্তু সেই ক্ষতির মাসুল তোকে দিতে হবে। অন্যের ক্ষতিপূরণ আমি দিব? তার মানে অবশ্যই কোথাও না কোথাও আমি ভুল করেছি। তো প্লিজ আমায় আমার ভুলটা ধরিয়ে দিন, তারপর আপনার যা শাস্তি দেওয়ার দিন। আচ্ছা, মানুষজন তোর মতো নয় কেন? কেন সবাই আড়ালে মানুষের ক্ষতি করে? কেন সবাই মেয়ে মানুষের দেহ দেখলে ঝাঁপিয়ে পড়ার মনোকামনা করে? আমি জানি না, তবে সত্যি বলতে পুরুষ মানুষরা লোভী। কিন্তু তুই তো লোভী না, তোর সার্টিফিকেটেই আমি দিতে পারবো। আপনি আমার সার্টিফিকেট দিবেন কি করে? আপনি কি আমার সম্পর্কে জানেন? জানি, আর তোর সাথে নিরালাই সময়ও কাটিয়েছি। ছায়া মূর্তিটার কথা শুনে বুকের ভিতরে ধুপধুপ করতে আরম্ভ করলো, কারণ এই ছায়া মূর্তিটা নাকি আমার সাথে নিরালায় সময় কাটিয়েছে। আমার তো কিছুই মাথায় ধরছে না। আচ্ছা, আপনি কে? দেখতে চাস স্বামীকে? সামনে আসবো তোর? দেখতে চাই আপনাকে। ওয়েট, আমি তোর সামনে আসছি। মুহূর্তের মধ্যে ছায়া মূর্তিটা রামিসার রূপ ধারণ করলো। রামিসাকে দেখে বুকের ভিতরে ধূপধূপানিটা যেন আরো কয়েকশত গুণ বেড়ে গেল। কিরে, ঘাবড়ে গেছিস বুঝি আমায় দেখে? কোনো কথার উত্তর দিলাম না, চুপচাপ রামিসার চোখ থেকে চোখ সরিয়ে ফেললাম। তুই উত্তর না দিলেও আমি জানি যে তুই প্রচুর ঘাবড়ে আছিস। আচ্ছা শোন, আমি তোর কিছুই করব না, তবে সত্যি বলতে মানুষ জাতির উপরে আমার চরম রাগ, তাই শুরুতেই তোর গলা চেপে ধরেছি। কিন্তু তোর সৎ সাহসের কথা মনে পড়তেই তোকে ছেড়ে দিয়েছি। জানিস, তোরা মানুষ জাতি অনেক খারাপ। কি করেছে মানুষ জাতি? কি করেনি তাই বল। আমিও একটা সময় মানুষ ছিলাম, কিন্তু কিছু অসাধু মানুষ আমায় ভোগ করে আমার প্রাণটাই নিয়ে নিয়েছে। মানে কি? মানেটা হলো, আমাকে জোর করে এই পল্লীতে আনা হয়েছে। শুরুতে তো আমি এসব মানতেই পারিনি, কিন্তু যখন কয়েকজন পুরুষ আমার দেহ স্পর্শ করে, তখন নিজেকে পতিতা বলে মেনে নিয়েছি। কিন্তু এক রাতে আমাকে আর মারা যাওয়া সেই মেয়েটার ছিল নীলাদ্রি। তাকে 2 জন ছেলে ভাড়ায় নিয়ে যায়। পরে তারা আমাদেরকে নিয়ে গিয়ে আমাদের শরীর নিজের মন মর্জি মতো ভোগ করে। কিন্তু তাদের 2 জন থেকে এক জানোয়ার অতিরিক্ত নেশা করেছিল, আর সেই আমার পাল্লাই পড়েছিল। সে আমায় সারা রাত মারধর করে আর আমার শরীর ভোগ করে। আমি চুপচাপ সমস্ত কিছু সহ্য করে নিয়েছিলাম, কারণ সে আমাকে সারা রাতের জন্য নিয়ে গিয়েছিল। আর আমার সেই চুপ থাকাটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। সে নেশার করে আমার শরীর ভোগ করতেইছে, তার সাথে কোমরের বেড খুলেও অনেক মেরেছে। পরে আমি তার মাঠ থেকে বাঁচতে দৌড় দিই, তখন সেও আমার পিছু পিছু ছুটে। আমার শরীর মার খাওয়ার ফলে অনেক দুর্বল ছিল, যার কারণে দৌড়াতে পারছিলাম না। ফলে সে আমাকে ধরে ফেলে। তারপর সে আমায় ধরে নিয়ে আবার তার রুমে যায়। পরে রুমে গিয়ে আমার উপরে রেগে দেওয়ালের সাথে অনেক কয়টা বাড়ি দেয় আর মাথাকে, যার ফলে আমার মাথা ফেটে রক্ত পড়তে আরম্ভ করে।
কিন্তু তাতেও জানোয়ারটা থামেনি। সে পরবর্তীতে আবার আমার চুলের মুঠি ধরে সজোরে এক ধাক্কা মারে, যার ফলে আমার মাথা গিয়ে সোজা তার রুমের মধ্যে থাকার টেবিলের কোণায় লাগে। ফলে আমার প্রাণটা সেখানেই চলে যায় আর আমি মানুষটিকে শয়তান হয়ে যাই। মেয়েটার কথা শুনে চোখের কোণে পানি চলে আসলো, কারণ মেয়েটার সাথে অনেক অন্যায় করেছে সেই ছেলেগুলো। আচ্ছা, তোমায় তারা মেরে ফেলেছে, কিন্তু নীলাদ্রিকে ছেড়ে দিল কেন? আর তোমার বিষয়ে নীলাদ্রি পরবর্তীতে মুখ খুলেনি। নীলাদ্রিকে তারা অনেক টাকা দেয়, যার ফলে নীলাদ্রি মুখ বন্ধ করে ফেলে নিচে। আর নীলাদ্রিকে সে ছেলেটা নিয়েছিল যে অনেক ভালো ছিল। আমায় যে জানোয়ারটা মেরেছে সেই জানোয়ারটা নীলাদ্রিকেও মেরে ফেলার কথা বলে, কিন্তু নীলাদ্রির সাথে রাত কাটানো ছেলেটা তাকে সেটা করতে দেয়নি, যার ফলে নীলাদ্রি বেঁচে যায়। আচ্ছা, তোমার লাশটা তারা কি করে মারার পরে? আমার লাশটা নীলাদ্রি আর সেই দুটো ছেলে মিলে যেই গাছটাতে ঝুলিয়েছে, এই গাছটার সাথে লোটকে ঝুলিয়ে রাতে ফাঁসির মতো করে। আচ্ছা, তাদের কি সাজা হয়নি? না, তাদের কোনো সাজা হয়নি। আর সাজা কী বা হবে, তাদের তো কেউ ধরতেই পারেনি। কিন্তু আমি তাদেরকে ছাড়িনি, দুটোকে জমের বাড়ি পৌঁছিয়ে দিয়েছি। বাকি আছে আর একজন, সেটাকেও আমি মেরে ফেলবো। তার মানে যে দুটো খুন হয়েছে তারাই তোমার খুনি ছিল, আর তাদেরকে তুমি মেরেছো? আমার হাতেই হয়েছে। তারাই আমার খুনি ছিল, আর তাদের মৃত্যুটা। রামিসার কথা শুনে কথা বলার মতন ভাষা হারিয়ে ফেলেছি আমি। কারণ একটা মানুষকে কতটা কষ্ট দিয়ে মারলে সে আত্মা হয়ে তার মৃত্যুর প্রতিশোধ নিতে দুনিয়ার বুকে ঘুরে বেড়ায়, সেটা রামিসাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আচ্ছা, তুমি কি আমায়ও মেরে ফেলবে? না, তোকে মারবো কেন? তোকে মারলে তো আমি নিজেই অপরাধী হয়ে যাব। তাহলে এইভাবে আমায় ঝুলিয়ে রেখেছো যে? তোকে আমি এক্ষুনি ছেড়ে দেব, কিন্তু তার আগে তোকে কিছু বলার আছে। কি বলবে বলো? তুই এই কেসটা বন্ধ করে দিবি, কারণ আজীবনও তুই এই কেসের খুনিকে ধরতে পারবি না। না, আমি কেসটা বন্ধ করব না, কারণ তোমার সাথে তারা অন্যায় করেছে, আর তাদের খুনের সাজা আমি তাদেরকে দিবই। অবশ্য তাদের বলতে একজনই বেঁচে আছে, সো তাকেই আমি গ্রেফতার করে তার খুনের শাস্তি দিব। কিন্তু তুমি তার কোনো ক্ষতি করিও না। তুমি শুধু সেই মানুষটার নাম বলো আমাকে। সত্যি তুই আমার হয়ে তার উপরের প্রতিশোধ নিবি? নিব, তবে সেটা প্রতিশোধ নয়, তাকে তার প্রাপ্য সাজা দিব। ঠিক আছে, তাহলে আমি আর সেই মানুষটিকে মারলাম না। আর আজ রাতে মানুষটার একটা ছবি আমি তোর বালিশের পাশে রেখে আসব। এখন তোকে নামিয়ে দিচ্ছি। সে আমায় গাড়ি সহ নিচে নামিয়ে দিল, পরে সে উধাও হয়ে গেল। আর আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে মাটিতে বসে পড়লাম। তারপর বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলাম, কারণ এতটা সময় আমার মাথা পুরো জ্যাম ছিল আর স্বস্তিতে নিঃশ্বাসও নিতে পারছিলাম না। তাই বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু সবকিছুর ভিড়ে আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, যে রামিসা যদি আত্মা হয় তাহলে এতদিন পল্লীতে গিয়ে কার সাথে কথা বলেছি আমি? সেখানে সবাই রামিসাকে দেখছিল কি করে? আর তারা যদি রামিসাকে দেখে তাহলে তারা অবশ্যই রামিসার বিষয়ে জানে। তাহলে শুরুর দিন রামিসা যখন এসে আমার শরীরে স্পর্শ করে আর আমি তার বিষয়ে মেজরানিকে জিজ্ঞেস করি, তখন তিনি আমায় সবটা বলল না কেন? কি হচ্ছেটা কি এসব? মাথায় তো কিছুই ধরছে না। চুপচাপ রাস্তার উপরে বসে বসে ভাবছি, আচ্ছা এত সময় আমার সাথে যা যা ঘটলো সবকিছুই কি সত্যি ছিল, নাকি সবকিছুই আমার মনের কোনো কল্পনা ছিল বা মনের কোনো ভুল? কারণ আত্মা বলতে তো পৃথিবীতে কিছু নেই। আচ্ছা, তারপরেও ধরে নিলাম আত্মা বলতে কিছু আছে, কিন্তু যারা আত্মায় বিশ্বাসী তারা তো বলে আত্মাকে সবাই দেখতে পারে না। তাহলে পল্লীর সবাই তাকে দেখছিল কিভাবে? না, কিছু তো একটা গোলমাল আছে। তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ালাম, তারপর জোরে জোরে হেঁটে পল্লীর ভিতরে প্রবেশ করলাম। পল্লীর ভিতরে ঢুকতেই দেখে মেজরানি তার বিছানায় বসে আছে। সে আমাকে দেখেই বলল, সাহেব, আপনি নাকি অনেকক্ষণ আগে একবার পল্লীতে এসেছিলেন? আমি কখন এসেছি সেই কথা বাদ, আগে আমার কয়েকটা কথার উত্তর দিন। কি কথা সাহেব? রামিসা কোথায়? সাহেব, হঠাৎ আপনি রামিসার কথা কেন তুললেন? কিছু হয়েছে কি? আমি জিজ্ঞেস করেছি সে এখন কোথায়, তাকে ডাক দিন। সাহেব, তাকে ডাকবো কি করে? সে তো মারা গিয়েছে সেই কবেই। সে যদি মারাই যেয়ে থাকে তাহলে আমি এই পল্লীতে যতবার এসেছি ততবারই তার সাথে দেখা আর কথা কি করে হয়েছে আমার? সাহেব, সে মারা গেছে আজকে বছরের উপরে। আপনি কি সব উল্টোপাল্টা কথাবার্তা বলছেন?
যে তার সাথে দেখা করেছেন, কথা বলেছেন? আমি কোনো ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলছি না। আমি যা বলেছি তাই সত্যি। কি করে সত্যি সাহেব? সে মরে গিয়েছে, আপনি তাকে দেখলেন কি করে? আমি তাকে দেখলাম কি করে মানে? আপনারাও তো তাকে দেখেন, আর সে তো এই পল্লীতেই থাকে। সাহেব, আপনার মাথা গেছে। আপনি সেই কবে থেকে পাগলের মতন বকে যাচ্ছেন যে রামিসাকে আপনি দেখেছেন, আর আমরাও তাকে দেখেছি, আর সে আমাদের সাথে থাকে। আমি যদি পাগলের মতন বকাবকি করি, তাহলে আমি যেদিন প্রথম এই পল্লীতে আসি সেদিন রামিসা আমার শরীরে স্পর্শ করায় আমি বেহুশ হয়ে যাই। পরে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন সে আপনাদের সবার মাঝে ছিল। তখন আমি তার দিকে ইশারা করে বলেছিলাম, এই মেয়েকে। তখন আপনি আমায় বলেছিলেন, এই মেয়ে আপনারই মেয়ে। পরে আমি তার জীবনে জিজ্ঞেস করায় বলেন, সে অনেক লম্বা কাহিনী। তাহলে সেদিন আমি তার দিকে ইশারা করায় তার বিষয়ে আমায় বললেন কি করে? মেজরানি আকাশের কথা শুনে পল্লীর সবাইকে ডেকে একত্রে করে, তারপর সবাইকে সামনে রেখে জিজ্ঞেস করে, এই তোরা সবাই একটা জিনিস বলতো, যে সাহেব যেদিন প্রথম আমার পল্লীতে এসে রামিসার কথা জিজ্ঞেস করে, সেদিন সাহেব কোন দিকে আঙুল ইশারা করেছিল? সবাই দেওয়ালের উপরে টাঙিয়ে রাখা একটা ছবির দিকে ইশারা করে। আকাশ ছবিটা দেখে থতমত খেয়ে যায়। তখনই তাকে মেজরানি বলে, সাহেব, সবার কাছে শুনলেন তো সবাই কি বলল? আপনি সেদিন দেওয়ালে টাঙিয়ে রাখা এই ছবিটার দিকে ইশারা করে রামিসার কথা জিজ্ঞেস করেছেন। আর আমার যত মেয়ে আছে সবাই এখানে, এর বাহিরে আর কেউ নাই। মেজরানি এবং সবার কথা শুনে মাথা ভোবো করে ঘুরতে আরম্ভ করলো, কারণ দেওয়ালে সত্যি রামিসার ছবি ঝুলছে। তার মানে কি সত্যি আমি এতদিন আত্মার সাথে চলাফেরা করেছি? তার মানে কি সত্যি রামিসার কোনো অস্তিত্ব নেই? মাথায় যেন কিছুই কাজ করছে না। আমার কাছে সব কিছুই এখন একটা কল্পনা মনে হচ্ছে। কি করে সম্ভব এটা? আত্মা বলতে তো কিছুই নেই, এমনটাই তো আমি জানি। তাহলে এমন ধারা আত্মার খেল কি করে ঘটলো আমার সাথে? না, এখন আমার বিশ্বাস হচ্ছে না এসব কিছু। সাহেব, কি হয়েছে? কিছুই বলছেন না যে আপনি? আমি সত্যি এতদিন যতবার পল্লীতে এসেছি সেই মেয়ে আমার সাথে এসে কথা বলেছে। আমি তার রুমে বসেও অনেকটা সময় তার সাথে কথা বলে কাটিয়েছি। সাহেব, আপনার বিষয়টা আমি বুঝতে পেরেছি। সাহেব, রামিসা এই পল্লীতে নাই, সে মরে গেছে বহু আগেই। আপনার সাথে হয়তো তার আত্মার মোলাকাত হয়েছে, আর এই আত্মায় আমি বিশ্বাসী। আর সবচাইতে বড় কথা, আপনি তার রুমে বসে তার সাথে গল্প করেছেন, এমনটাই আপনি বলেছেন। কিন্তু বাস্তব এটাই যে সে মারা যাওয়ার পর তার রুমটা আমরা তালা মেরে দিয়েছি। তার রুমে কেউ কোনো কাস্টমার নিয়ে যায় না। আজ 1 বছর ধরে তার রুম তালা মারা। তার মানে আশ্চর্যজনক কিছু ঘটেছে আপনার সাথে। মেজরানির কথা শুনে এবার মাথা আরো খারাপ হয়ে গেল। আমার চোখের দেখাকে আমি মেজরানি আর সবার কথার ভিড়ে অবিশ্বাস করতে পারছি না। না, আমি কারোর কথাই বিশ্বাস করব না। আমার কাছে এখনো একটা পথ খোলা আছে নিজের কথাকে সত্যি প্রমাণ করার, যে আমি সত্যি আত্মার সাথে কথা বলিনি। আমি যার সাথে কথা বলেছি সে একজন মানুষ, আর আত্মা বলতে কিছুই নেই। আর সেই পথটা হলো ছবি। রামিসা আমায় বলেছে সে আমার বালিশের কাছে খুনির ছবি রাখবে। আমি যদি বাসায় গিয়ে বালিশের পাশে সত্যি খুনির ছবি পাই, তাহলে সবাই সত্যি বলছে যে আত্মা বলতে কিছু আছে, আর সে আমার সাথে মানুষের রূপ ধারণ করে কথা বলেছে। কাউকে আর কিছু না বলে পল্লী থেকে সোজা বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় আসতে আসতে প্রায় রাত হয়ে এসেছে। বাসায় এসে বালিশের পাশে খোঁজাখুঁজি করতেই একটা ছবি চোখে পড়ল। এবার আর মেজরানির কথা অবিশ্বাস করার কোনো পথ বাকি নেই। তার মানে সবাই সত্যি, আর মেজরানিও সত্যি বলেছিল আমায় যে আমি আত্মার সাথে কথা বলেছি। নিজেকেই নিজের কাছে খেলনার পুতুল মনে হচ্ছে। একটা আত্মা এতদিন আমার সাথে চলাফেরা করে গেল, অথচ আমি কিছুই বুঝতে পারলাম না। তার মানে আত্মা বলতে কিছু আছে। অবশ্য তাকে শুধু আত্মা বললেও ভুল হবে, কারণ সে একজন মিশুকিনীয়, যে অন্যের উপরে নিজের শক্তিশালী প্রভাব ফেলার অধিকার রাখে। যার জন্যই তো সে শুধু আমার উপরে তার নিজের শক্তির প্রয়োগ করে আমার সাথে মিশেছে। ছবিটা হাতে নিয়ে হাজারো ভাবনা চিন্তায় মশগুল হয়ে গেলাম। তবে এখন আমি অশুভ কিছুতে বিশ্বাসী, আর আমার বউ মধুমিতা আর সেই বুড়ি মহিলাও সত্যি। না,
আমার বউয়ের কথা এখন থেকে আমি বিশ্বাস করব। কিন্তু সে তো আমায় ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। সমস্ত কিছু ভুলে মধুমিতার চিন্তায় মশগুল হয়ে গেলাম, কারণ তাকে ফিরিয়ে আনা প্রয়োজন। তাকে নিয়ে ভাবতে ভাবতে ছবিটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতে দেখি মধুমিতা আমার মাথায় হাত বোলাচ্ছে। তাকে দেখে অবাক হয়ে গেলাম। এই তুমি কখন আসলে আর কিভাবে বাসায় প্রবেশ করলে? আমি একটু আগেই এসেছি, আর আমার কাছে ঘরের দ্বিতীয় চাবি আছে, সেটা দিয়ে প্রবেশ করেছি। মধুমিতা, আমি সরি, আসলে আমি তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু এখন থেকে তোমায় আমি বিশ্বাস করব। আর তোমার সাথে আমাদের ছেলের সাথেও কথা বলবো। আমি বুঝে গিয়েছি যে সেই বুড়ি মহিলা সত্যি মরা মানুষের সাথে কথা বলতে পারে, আর সে তোমায় আমার ছেলের সাথেও কথা বলিয়ে দিয়েছে। তবে বিশ্বাস করো, সেদিনের বুড়ি মহিলার কথাটা পুরোপুরি সত্যি না, যে আমি পল্লীতে গিয়ে মেয়েদের সাথে এটা ওটা করেছি। আই পাগল, একদম চুপ। সে সত্যি কিনা জানি না, তবে আবার খারাপও না, কারণ সব কিছু হলেও সবাই সবটা করতে পারে না। আমি জানি না তার মাঝে অদৃশ্যের সাথে কথা বলার শক্তি আছে কিনা, তবে আমি কখনো আমার ছেলের সাথে কথা বলিনি। আর তাছাড়া সে খারাপ না, কারণ তার কথাবার্তায় আমার শান্তি লাগে। সে আমার ছেলেকে নিয়ে পাগলামি করে নাকি সত্যি কথা বলে সেটা আল্লাহ ভালো জানে, তবে সত্যি আমি তার আচরণে মানসিক শান্তি পাই, তাই তার আচরণে সাড়া দিয়েছি। আর তোমাকে আমি বিশ্বাস করি, কারণ সেদিন সে আমায় শুধু বলেছে তুমি পল্লীতে আছো, কিন্তু খারাপ কাজ করছো এমনটা সে বলেনি। কিন্তু তোমার সাথে খামোখা রাগ করেছি, কারণ তুমি আগের রাতে বলেছো বাড়িতে দেরি করে ফিরবে না, কিন্তু তুমি আবারও দেরি করে ফিরেছো, তাই খামোখা একটা সূত্র ধরে তোমার উপর রাগ করেছি। কি? আমার রাগটা দেরি করে বাড়ি ফেরার জন্যই ছিল। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু তুমি আমায় এটা বলো যে বুড়ি মহিলাটাও কি পুরোপুরি সত্যি না, আর আত্মা বলতেও কি কিছু নেই? আর যদি থাকে তাহলে তারা কি মানুষের সামনে আসতে পারে, বা তাদেরকে কি সবাই দেখতে পারে? দেখো, উনি সত্যি কি মিথ্যা জানি না, তবে ওনার মাঝে কিছু অদ্ভুত ক্ষমতা আছে, আর আত্মারা সত্যি হয়, তাই তারা মানুষের সামনেও আসার ক্ষমতা রাখে। তবে সেটা তাদের আত্মার রূপ নিয়ে নয়। তাদের মানুষের সামনে আসতে হলে বিভিন্ন কিছুর রূপ নিতে হয়, আর আত্মাকে সবাই দেখতে পারে না। যে কোনো একজন মানুষের সাথেই আত্মা দেখা করতে পারে, তবে এটা কতটুকু সত্যি সেটা আমি জানি না। তবে মুরব্বীরা এমনটাই বলে যে আত্মা একের অধিক মানুষের সামনে আসতে পারে না। মধুমিতার কথা শুনে খুশিতে নাচতে আরম্ভ করলাম, কারণ আমার ধারণা পাল্টে গেছে পুরোপুরি। এই কি হলো, এমন পাগলামো করছো কেন? মধুমিতা, তোমার জামাই না এসবে বিশ্বাসী ছিল না? তুমি তো এইসবে একদম বিশ্বাস করো না। না, এখন করি, আর পুরোপুরি ভাবেই করি, কারণ অদৃশ্য কিছু একটার মোকাবেলা আমি করে এসেছি। মানে কি আকাশ? মানেটা অন্য কোনো একদিন বলবো। এখন বাপের বাড়ি থেকে কি এনেছো তাই বলো। তোমার পছন্দের পিঠা করে এনেছি, যাও উঠে ফ্রেশ হয়ে নাও। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে মধুমিতার বানিয়ে আনা পিঠাগুলো খেয়ে বালিশের নিচ থেকে ছবিটা নিয়ে অফিসে চলে গেলাম। পরে খবরই লাগিয়ে সেই মানুষটাকে তুলে এনেছি। তারপর তার উপরে রামিসার মৃত্যুর আরোপ লাগিয়ে জেলে ঢুকিয়ে বাটাম দিয়েছি ইচ্ছে মতন। তাকে মারতে মারতে আধমরা করে লকআপের ভিতরে ফেলে রেখেছি। সে মাইর খেয়ে মরার মতন পড়ে আছে মাটিতে, আর আমি দাঁড়িয়ে চুপচাপ তার তামাশা দেখছি। তখনই কেউ একজন এসে আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে ফিরতেই দেখি রামিসা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি রামিসার দিকে অবাক চোখে তাকিয়ে আছি, আর সে আমার কানের কাছে মুখ এনে বলল, এটাই তুমি নামক মানুষটার সাথে জমিনের বুকে আমার এই শেষ দেখা। ছেড়ো না তুমি ওকে, আমি চলে যাচ্ছি আকাশে। আর সেদিন তোমার সাথে বাজে ব্যবহার করেছি, তার জন্য ক্ষমা করবে আমায়। ভালো থেকো। তারপর রামিসা অদৃশ্যের সাথে মিলে যায়। তখনই আকাশ রেগে গিয়ে সেই মানুষটাকে বলে, তোকে আমি ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়বো না। তোর মৃত্যু নিশ্চিত। যেভাবে তোরা রামিসাকে মেরেছিস সেইভাবেই কষ্ট দিয়ে মারবো তোকে। সবার পাপের শাস্তি সবাই পায়, হয় এই দুনিয়ায় না হয় পরকালে। তবে তোরা তো বেঁচেই গিয়েছিলি, কিন্তু ভাগ্যিস মিশুকিনি শব্দটা সত্যি করে রামিসা আমায় তোদের অপকর্ম সম্পর্কে জানিয়েছে। এবার পচে মর এখানে। খারাপের শেষটা অনেক ভয়াবহই হয়। প্রমাণটা তো পেয়ে গেলি। বাকি মানুষরাও যেন দূরত্ব বজায় রাখে এসব খারাপ কাজ করা থেকে, এটাই প্রত্যাশা খোদার কাছে। এভাবে শেষ হলো আরেকটি গল্প। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী গল্পে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সকলকেই। 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করবেন। আল্লাহ হাফেজ।